আচ্ছা, পার্লামেন্টে যাদের অনেকে বলবে যে পল সায়েন্স ভালো লাগে না, কালকে কি একজন বলছিল, তো তারা একটু মন দিয়ে শুনবে। তার নাই মনে হয় মনে কম মেম্বার আছে, 35 জন আছে। যাই হোক, পার্লামেন্ট, ভারতবর্ষের পার্লামেন্ট এমন যে এই পার্লামেন্টের সাথে কোন দেশের পার্লামেন্টের সম্পর্ক নেই। কিরকম সম্পর্ক নেই? আমরা যেমন জাতীয় কংগ্রেসের নামটা পেয়েছিলাম ব্রিটিশ পার্লামেন্ট থেকে, কংগ্রেস, তো ভারতীয় পার্লামেন্টের নাম কি? সংসদ। যখন আমরা বিভিন্ন দেশে পার্লামেন্টের নাম শুনবো তখন দেখবো যে মেনশন করা আছে আমাদের ভারতবর্ষের পার্লামেন্টকে বলা হয় সংসদ। তবে ভারতবর্ষের পার্লামেন্ট প্রতিষ্ঠা হলো আর্টিকেল 79 থেকে 122, অর্থাৎ এই ধারাতে আর্টিকেলের মধ্যে পুরো পার্লামেন্টটাকে ভরা আছে। ঠিক আছে, কত থেকে কত? 79 থেকে 72। কারণ কি, আমরা যদি দেখি আর্টিকেল ওরা রিভিশন করাচ্ছে, আমি একবার দেখে নিও, 1 থেকে কত পর্যন্ত? 4 পর্যন্ত কি টেরিটরি, ইউনিয়ন বা ভূখণ্ড, ভারতবর্ষের বিভিন্ন ভূখণ্ডের কথা বলা হয়েছে। 5 থেকে 11 পর্যন্ত কি বলা হয়েছে? নাগরিকত্ব, তাই তো? আচ্ছা, 12 থেকে 12 থেকে 35 পর্যন্ত কি বলা হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার। মৌলিক অধিকার, বাংলাতে মৌলিক অধিকার। আচ্ছা, যারা মুখস্থ করবে তারা প্রথমে এইভাবে মুখস্থ করবে। তাহলে এগুলো কি পার্ট? আচ্ছা, প্রথম পার্ট, পার্ট নাম্বার 1, পার্ট নাম্বার 2, পার্ট নাম্বার 3, পার্ট নাম্বার 4, এটা হচ্ছে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। পার্ট 5 কি বলা হয়? ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ম্যাগনা কার্টা বলা হয়। ম্যাগনা কার্টা কত থেকে কত? 36 থেকে 51 বলা হয় ডিপিএসপি, মৌলিক কর্তব্য, মৌলিক কর্তব্য না, ডিপিএসপি মৌলিক কর্তব্য কেন? 36 থেকে 51 পরে বলছি পলিসি। আচ্ছা, 51 একই মৌলিক হ্যাঁ, ডাইরেক্ট প্রিন্সিপাল স্টেট পলিসি এক কথায়। বেশ, আমি মৌলিক কর্তব্য কেন বলছি পরে। এরপর 5 নম্বরে স্যার কি লিখেছেন ওটা? ম্যাগনা কার্টা। স্যার 4 এ একটা আছে না? কি বলো? বলছে কি স্যার, একটা কথা ছিল, বললাম যে মৌলিক অধিকারকে না বইতে লেখা আছে এক জায়গায় যে মৌলিক অধিকারকে ম্যাগনা কার্টা বলা হয়। আচ্ছা, বইতে লেখা আছে মৌলিক অধিকারকে ম্যাগনা কার্টা বলা হয়। বেশ, ঠিক আছে। আমি যা লিখি তোমার বলতে হবে, তোমাদের সব বলবো। আচ্ছা, 5 নাম্বার আছে কত? 52 থেকে একদম 62 পর্যন্ত টেনে দাও, 63 পর্যন্ত টেনে দাও। কি ভরা আছে? রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি, যার মধ্যে 51 থেকে 61 পর্যন্ত মেনশন করা আছে কার কথা? রাষ্ট্রপতি। 73 করে দেবো, 52 থেকে 73, ঠিক আছে। এরপর 74 থেকে 78 পর্যন্ত কি আছে? অ্যাটর্নি জেনারেল, তাই তো? এরপর এই যে আর্টিকেলের কথা বলছি আমরা 122 পর্যন্ত, অর্থাৎ 79 থেকে 122 পর্যন্ত, এটা কি কথা, কার কথা বলা হয়েছে? বলো বলো। পার্লামেন্ট। পার্লামেন্ট 8(5) এর মধ্যে কি আছে তাহলে? পার্লামেন্ট আছে, ঠিক আছে। তাহলে আমরা যদি কোনো জিনিস মুখস্থ, তাহলে পার্লামেন্টের মধ্যে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ঢুকে আছে, পার্লামেন্টের মধ্যে অ্যাটর্নি জেনারেল ঢুকে আছে, পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টের লোকসভা, রাজ্যসভা এবং বাকি এমপিদের কথা মেনশন করা আছে এবং বিভিন্ন বিলের কথা মেনশন করা আছে। তো আমরা প্রথমে পার্ট গুলোকে মনে রেখে কত থেকে কত আর্টিকেল ওই পার্টের মধ্যে কি করা আছে সেটা পড়বো।
তারপরে আমরা 1 নম্বর আর্টিকেলে কি বলা আছে, 2 নম্বর আর্টিকেলে কি বলা আছে, 3 নম্বর আর্টিকেলে কি বলা আছে, 4 নম্বরে কি বলা আছে স্পেসিফিক ভাবে পড়বো। তারপরে 4-এর এতে কি বলা আছে, 4-এর বিতে কি বলা আছে, 14-এর এতে কি বলা আছে, 21-এর এতে কি বলা আছে, সেভাবে আমরা পড়বো। ঠিক আছে? স্যার আচ্ছা বলো। একটু ইন্টারাপ্ট করছি স্যার, অবশ্যই। 5 নম্বরে ওখানে লিখেছেন যে 52 থেকে একবার 61, তারপর আবার 73 লেখা আছে স্যার, এটা বুঝতে পারলাম না, একবার বলুন। আরে 52 থেকে 61 পর্যন্ত রাষ্ট্রপতির কথা মেনশন করা আছে। দেন আচ্ছা 62 থেকে 73 উপরাষ্ট্রপতি। 73টা করবে না, 72 পর্যন্ত। 73 আর্টিকেলটা অন্য কিছু, যখন পড়বো তখন পড়বো। তো যাই হোক, আমি যাই, তারপরে ম্যাগে এইসবগুলো ডিটেলসে বলছি, ম্যাগনিকাটা কথা বলছি। আমরা 1900 যদি সাল দেখি, 1954 সালে, তার আগে পর্যন্ত ভারতবর্ষে গণতন্ত্র ব্যাপারটা ছিল, কিন্তু গণতন্ত্রীয় ভাবে কিছু প্রতিষ্ঠা করার মতো জায়গা ছিল না যেখানটায়। গণতন্ত্রে আমরা জানি যে 1919, আচ্ছা বলতো কত সালে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল, মানে অন্তর্বর্তীকালের গভর্নমেন্ট করেছিল? কত সালে গো? 1977-46। কারণ কি, এই সময় মুসলিম লীগ বলেছিল যে আমরা অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট গঠনে সাহায্য করব না। আচ্ছা, ইন্টারিম গভর্নমেন্টের প্রধানমন্ত্রী কে ছিল? মানে স্যার সভাপতির কথা বলছেন? কি বলছেন স্যার? ইন্টারিম যে গভর্নমেন্ট গঠন করেছিল 2 সেপ্টেম্বর 1946, এই সময় প্রধানমন্ত্রী কে ছিল? সর্দার বল্লভ ভাই। তাই এই যে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল, এই গভর্নমেন্টের হেড ছিল জওহরলাল নেহরু। জওয়াহরলাল নেহরু স্যার। হ্যাঁ, জওয়াহরলাল নেহরু। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমি তোমাদের ছক দিয়ে দেবো, কে কি প্রধানমন্ত্রীকে, অর্থমন্ত্রীকে, কি মন্ত্রী ছিল দিয়ে দেবো। ঠিক আছে? প্রশ্ন অনেক প্রকারে পড়ে, প্রতিরক্ষা মন্ত্রী পড়ে, ডিফেন্স মিনিস্টার পড়ে। বল্লভ ভাই ডিফেন্স মিনিস্টার ছিল। ব্যাপারটা হচ্ছে, এই ইন্টারিম গভর্নমেন্টের সময় আমাদের যে মুসলিম লীগ আছে, অর্থাৎ লিয়াকত আলী খান, আগা খান বা তোমার জিন্না, এরা বলেছিল আমরা এই লীগে যোগদান করব না, অন্তর্বর্তীকালে লীগে যোগদান করব না, আমরা আলাদা করে ফরমেশন করব পাকিস্তান, এবং সেখানে আমরা রাজত্ব করব। পরবর্তীকালে মাউন্ট ব্যাটেনের দ্বারা মুসলিম লীগ যোগ করছিল, এবং সেখানে লিয়াকত আলী এবং জিন্না, বাকি কিছু মুসলিম নেতারা এই গভর্নমেন্টে মন্ত্রী হয়েছিল। মুসলিম লীগ তোমাদের ক্লাস হবে তখন বলবো, এখন জানতে হবে না। কিন্তু স্যার একটা কথা ছিল, বলছি যে অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে মানে ওই সময় অর্থমন্ত্রক তো লিয়াকত আলী খান ছিলেন। তাই? মানে আমি তো তাই। ঠিক আছে। আচ্ছা, অন্তর্বর্তীকালে যখন কথাই হচ্ছে যে অন্তর্বর্তীকালে শাসক কে কোথায় ছিল, তাহলে আমি তোমাদের বলি অন্তর্বর্তীকাল যখন শাসন পড়ানো হচ্ছে, অন্তর্বর্তীকালের শাসক প্রতিষ্ঠা করার সময় হেড অফ, নতুন করে ছক করাই যায় এখানটা, নতুন করে ছক করছি, যে ছকটা আমাদের তোমাদের মেন করছি। PM, হোম মিনিস্টার, ডিফেন্স, আর করতে হবে তোমাদের ফাইন্যান্স, আর ডিফেন্স হোম ফাইন্যান্স, আর তোমাদের দরকার আছে কিছু না, আর দরকার নেই, এগুলা করলে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে? আর লটা করে রাখবে। তো PM ছিলেন কে? PM বা ছিলেন HOD, লিডার, তিনি ছিলেন জওয়াহরলাল নেহরু। তখন PM কথাটা মেনশন থাকবে না, HOD ছিল, হেড ছিলেন, লিড করতে যে নেহরু। হোম মিনিস্টার কে ছিলেন? সর্দার ভাই বল্লভভাই প্যাটেল।
ঠিক আছে। ডিফেন্স মিনিস্টার কে ছিলেন বলো তো? বলদেব সিং। কে বলতে পারে? রাজেন্দ্র প্রসাদ জানো নাকি স্যার? বলছে, বলো বলো বলো। রাজেন্দ্র প্রসাদ। স্যার বলো আগে কে বলছিল, কি বলো? আমি বলছিলাম যে বলদেব সিং। বলদেব সিং। বলদেব সিং কখন ছিল? বলছি স্যার আর আর কি বলতে পারে? ডিপেন্ড মানে কি স্যার, একটু বাংলায় বলুন, একটু বলছি। বাংলায় আইনমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী। আম্বেদকর। যোগেন্দ্রনাথ মন্ডল নাকি? ডিফেন্স মিনিস্টারের মিনিস্টার বিষয়টা আমরা সেই ক্যাবিনেটের সময় পাই না বলদেব সিংকে, সেই যখন ফার্স্ট ক্যাবিনেট ফ্রি ইন্ডিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, কারণ একজনের উত্তর দেখে কেউ উত্তর বলছে না, যে বলদেব সিং বলছে না, তাহলে কেউ আর কনফিউশন, তাহলে কি ভুল, মানে কনফার্মেশন তোমাদের নাই। যাই হোক, চলো নেক্সট। ফাইন্যান্সে কে ছিল লিয়াকত আলী বলো? খান। ফাইন্যান্সে ছিল লিয়াকত আলী খান। ভেরি গুড, লিয়াকত। আর ডিপার্টমেন্ট অফ ল থেকে ছিল বলো বলো? যোগেন্দ্রনাথ মন্ডল। মন্ডল। যোগেন্দর মন্ডল আর যোগেন্দ্রনাথ মন্ডল। তো এইটা প্রত্যেকে মনে রাখবে, এই 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 যে আছে এই 5টাকে সবাই মনে রাখবে ইন্টারিম গভর্নমেন্টের সময়কালে। চলো এইচএসএ ক্লাস। স্যার এডুকেশনটা মনে রাখতে হবে না? এডুকেশনটা তোমাদের মনে রাখবে কখন বলো তো? বেশ এডুকেশন করে নাও রাজাগোপালচারী। এডুকেশনটা তোমার ভারত স্বাধীনতার প্রথম প্রথম সময় যখন হয়েছিল না, আজাদ হয়েছিল যখন, কি হয়েছিল গো? মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম। গোপালচারী, রাজা গোপালচারী। ঠিক আছে, এটা এটা দরকার হয় না, এডুকেশনটা দরকার হয় না। এডুকেশনটা তখন হয় যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম, তখন আমাদের আবুল কালাম আজাদ সম্পর্কে বলতে হবে। চলো নেক্সট আমরা ক্লাসে যাই। 1954 সালে মানে দরকার পড়লো কি পার্লামেন্টের, এবং সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট প্রতিষ্ঠা করা হলো। সালটা মনে রাখবে এবং টাইমটা মনে রাখবে। ঠিক আছে, প্রতিষ্ঠা করার পর সেখানটায় দুটো সভা তৈরি করা হলো, একটাকে বলা হলো রাজ্যসভা, একটাকে বলা হলো লোকসভা। লোকসভাতে আমরা প্রত্যেকে জানি এটাকে বলা হয় অস্থায়ী কক্ষ, এটাকে বলা হয় স্থায়ী কক্ষ। তাহলে আমরা জানি এটা হচ্ছে অস্থায়ী কক্ষ, তো ভেঙে যায় 5 বছর অন্তর, এটা ভেঙে যায়। আর এটা হচ্ছে স্থায়ী কক্ষ, যেটা কোনোদিনই ভাঙে না। সময় সময়ে কিছু মেম্বার বেরিয়ে যায়, আবার সময় সময় কিছু মেম্বার বেরোলে সময় সময় ঢুকে যায়, অর্থাৎ গ্যাপটা কোনো সময় থাকে না, পূরণ হয়ে যায় সবসময়। কিন্তু লোকসভাতে যখনই বেরিয়ে যায় দর করে সবাই ভেঙে যায়, আবার নতুন একটা দল তৈরি হয়, অর্থাৎ এটা অস্থায়ী কক্ষ। এটাকে আমরা বলি আপার কক্ষ, এটাকে বলি লোয়ার কক্ষ। এবং আমরা জানি রাজ্যসভাতে যিনি হেড থাকেন তিনি বলা হয় কি বলো বলো? রাজ্যসভার হেডকে কি বলা হয়? চেয়ারম্যান স্যার। চেয়ারম্যান। চেয়ারম্যান বলা হয় স্পিকার। স্পিকার বলা হয়। এবং আমরা জানি রাজ্যসভা চেয়ারম্যান যিনি হন তিনি হন ভাইস প্রেসিডেন্ট, আর লোকসভা যিনি হন উপরাষ্ট্রপতি। অফ পার্লামেন্ট ফ্রম রুলিং পার্টি, থেকে যারা জিতেছে সেই পার্টি দল থেকে না করবে। টিএমসি কি এখন বিজেপি কি এখন কংগ্রেসের দল থেকে কাউকে করবে লোকসভার অধ্যক্ষ? কাউ করবে না। আচ্ছা যাই হোক, তৈরি হয়ে গেল। ওটা কি হবে কোশ্চেন আসবে স্যার? ওটা কি হবে? ইন টার্ম গভর্নমেন্ট ওটা অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাটা মনে হয় ঠিক আছে, পুরোটা ভুল হয়। দীপান্বিতা আছে না? বানান ভুল আছে। ভুল আছে স্যার। বহুত ডাইরেক্ট দিকে
আর টানাটানি করো না আমাকে। চলো, আচ্ছা, আমরা জানি যে ভারতবর্ষের পার্লামেন্ট, যেখানে প্রেসিডেন্ট কি করতে পারে, পার্লামেন্টের একটা টাইম পিরিয়ড আছে। পার্লামেন্টকে বছরে দুবার কি ডাকতে হয়, অধিবেশন ডাকতে হয়। 2 বছরে যদি দুবার অধিবেশন না ডাকে, তখন কেউ যদি সাড়া না দেয়, তখন রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট হস্তক্ষেপ করে। প্রেসিডেন্ট বললো চয় তাড়াতাড়ি পার্লামেন্টের অধিবেশন ডাক। 6 মাসের মধ্যে এরকম যদি ঘটনা ঘটে, তো পার্লামেন্টের অধিবেশন ডাকে কে ডাকে? প্রেসিডেন্ট ডাকে, মানে পার্লামেন্টটাকে করানো হয়। ব্যাপার হচ্ছে, পার্লামেন্টের প্রেসিডেন্ট কোন অধিবেশন করতে পারে? লোকসভা অধিবেশন না রাজ্যসভা অধিবেশন? দুটোই করতে পারে। অর্থাৎ যৌথ অধিবেশন ডাকার ক্ষমতা কার আছে? দুটোই করতে পারে। কোথায় বুঝতে কি বললাম? এই জন্য ভারতবর্ষের প্রেসিডেন্টকে বলা হয়, কি বলা হয়? বলো, কি বলা হয়? স্যার কি জানতে চাইছেন? যুগ্ম অধিকর্তা নাকি? যুগ্ম অধিকর্তা, এই তো বাংলাতে বলে ফেলেছি। যুগ্ম অধিবেশন আহ্বায়ক। বাংলাটা ঠিক হয়েছে, সুন্দর হয়েছে। যুগ্ম অধিবেশন আহ্বায়ক বলা হয়। ক্লিয়ার প্রত্যেকে? জয়েন্ট সিটিং নাকি নাকি সেটা? জয়েন্ট সিটিং। প্রেসিডেন্ট, ব্যাপারটা হচ্ছে কিনা প্রেসিডেন্ট না, শুধুমাত্র আহ্বায়ক, প্রেসিডেন্ট না। প্রেসিডেন্ট মানে সভাপতি, আহ্বান করতে পারে। এবার আমাদের ইন্ডিয়া তুলনা করব, ইংল্যান্ড। আজ ক্লাস কিন্তু একটু লেট হয়ে যাবে, হ্যাঁ? যারা যারা ডিনার করেনি ক্লাস করতে করতে করে নাও। স্যার আপনি তো খেয়ে নিয়েছেন, চালাক লোক। আচ্ছা, ইন্ডিয়া, ইংল্যান্ড, ইউএসএ, তিনটেরই পার্লামেন্ট আছে। ইন্ডিয়াকে কি বলা হয়? সংসদ। ইংল্যান্ডে কি বলা হয় গো? সেনেট বা সেনেট স্যার, সেনেট সেনেট সেনেট। কনফার্ম? একদম স্যার। আর ইউএসএ কি বলা হয়? কংগ্রেস 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 কংগ্রেস। জিজ্ঞাসা চলছে কংগ্রেস। ব্যাপারটা হলো, ইন্ডিয়ার প্রেসিডেন্ট যুগ্ম আহ্বায়ক এবং সেখানে তিনি সভাপতিত্ব করেন না, তিনি আহ্বানই করেন। এই জিনিসটা সবাই ক্লিয়ার। ইংল্যান্ডের যিনি প্রেসিডেন্ট থাকেন, তিনি কি করতে পারেন? পুরো পার্লামেন্টকে ফরমেশন করতে পারেন, পার্লামেন্টকে কন্ট্রোল করতে পারেন তিনি। এই জন্য ইংল্যান্ডের প্রেসিডেন্টকে কি বলা হয়? ক্রাউন ইন পার্লামেন্ট। কি বলা হয় গো? ক্রাউন ইন পার্লামেন্ট। বোঝা গেল সবার? একবার বলুন, ইংল্যান্ডের গভর্নমেন্ট কি করতে পারে? ইংল্যান্ডের গভর্নমেন্ট করতে পারে না। ইংল্যান্ডের প্রেসিডেন্ট কি করতে পারে? ইংল্যান্ডে যিনি প্রেসিডেন্ট থাকেন, তিনি ইংল্যান্ডের পার্লামেন্টকে কন্ট্রোল করতে পারেন। বোঝা গেল? কি লিখলেন স্পেলিংটা? কন্ট্রোল করতে পারেন। এই জন্য ইংল্যান্ডের যিনি, আচ্ছা এটা এটা এরকম করবে না, কনসেপ্টে তোমাদের ভুল হচ্ছে, ভুল দেওয়া হচ্ছে কনসেপ্ট। এরকম করবে না, মাথায় অন্য কাজ করছিল। ইংল্যান্ডের যে আমাদের যিনি পার্লামেন্টের হেড থাকে, তাকে কি বলা হয়? বললাম তাকে বলা হয়, বাংলাতে লিখলাম স্পিকার, না দেখতে সুবিধা হবে। যিনি ইংল্যান্ডের থাকেন প্রেসিডেন্ট, তো এখানে প্রেসিডেন্ট কাজ আছে, স্পিকারটা থাক। এখানে যিনি আহ্বায়ক, ইংল্যান্ডে যিনি প্রেসিডেন্ট থাকেন, তিনি অ্যাকচুয়ালি পার্লামেন্টটাকে কন্ট্রোল করেন এবং পার্লামেন্টের প্রেসিডেন্সি হিসেবে কাজ করতে পারেন। এবং পার্লামেন্টের প্রেসিডেন্সি হিসেবে কাজ করার জন্য তাকে বলা হয় ক্রাউন ইন পার্লামেন্ট। বোঝা গেল কি বললাম? পার্লামেন্টের ক্রাউন বলা হয় তাকে। বোঝা গেল? আচ্ছা,
অপরদিকে সরাসরি কাজ করতে পারে আর কি পার্লামেন্টের। অপরদিকে ইউএসএ পার্লামেন্টে মানে কংগ্রেসে কোন রকম ভাবে প্রেসিডেন্ট যুক্ত থাকে না, তার সঙ্গে পার্লামেন্টের সঙ্গে। কি বললাম বুঝতে পারলে? বুঝতে পারলাম কি বললাম? স্যার তার মানে কি পার্লামেন্ট, তার মানে কি হলো, প্রেসিডেন্ট ইজ নট দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইউএসএ পার্লামেন্ট বা ইউএসএ কংগ্রেস। বুঝা গেল? তাহলে এ কোনোভাবে যুক্ত না। তাহলে মোস্ট অ্যাক্টিভ কে? ইংল্যান্ড। ইংল্যান্ড। ঠিক আছে, ইংল্যান্ডে কি প্রেসিডেন্ট থাকে? আমার বলে এবার। ওদের তো প্রধানমন্ত্রী থাকে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থাকে, তার মানে ইংল্যান্ডের সেনেটের যে প্রেসিডেন্ট সেই হচ্ছে সেখানকার প্রেসিডেন্ট। বোঝা গেল কিনা বলে এবার? এটাই বলাচ্ছি কনসেপ্টটা। বুঝতে পারলে কি বললাম? ইংল্যান্ডের সেনেটের যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন মানে ওদের হ্যাঁ টোটাল কন্ট্রোলার, পার্লামেন্টের কন্ট্রোলার। ঠিক আছে, আমাদের পার্লামেন্টের টোটাল কন্ট্রোল লোকসভাতে বা রাজ্যসভাতে এক একজন একভাবে করে। স্পিকার করে, আবার কি করে, চেয়ারম্যান করে, ভাইস প্রেসিডেন্ট করে, আবার চেয়ারম্যান করে, কি নাম, স্পিকার করে। কিন্তু ওদের যে সেনেটারি প্রেসিডেন্ট সেই সবকিছু প্রেসিডেন্ট, সেই হেড অফ সেনেট। ওখানে কোন রকমের কারো কিছু হয়, এই জন্য ওদের বলা হয় ক্রাউন ইন পার্লামেন্ট বলা হয় সেনেটের প্রেসিডেন্টকে। এইটুকু বলার জন্য আমি তোমার বলা যে ভুল হয়েছে। আর ইউএস এর পার্লামেন্টে সেইভাবে প্রেসিডেন্ট কোনোভাবে সরাসরি ভাবে যুক্ত থাকে না। এটা হচ্ছে তোমাদের কনসেপ্ট। যাই হোক, নেক্সট ওদের সম্পর্কে যদি পড়ে তার জন্য আমি পার্থক্য ভাবে আলোচনা করলাম। আমাদের রাজ্যসভাতে টোটাল সিট কতগুলো আছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল 250। ওয়েস্ট বেঙ্গলের রাজ্যসভা, যার মধ্যে বলি 212 ও আচ্ছা আচ্ছা, হচ্ছে ইলেক্টেড, এটা হচ্ছে নমিনেটেড। nominee। অর্থাৎ এটাকে আমরা নির্বাচন করি, এটাকে আমরা জনগণের দ্বারা বিভিন্ন জায়গা থেকে নির্বাচিত হয়ে যায় ইনডাইরেক্টলি। এটা ভায়া প্রেসিডেন্টের দ্বারা, রাষ্ট্রপতি দ্বারা। আচ্ছা, এবার লোকসভায় ম্যাক্সিমাম স্ট্রেংথ কতগুলো? এই রাজ্যসভায় 552, 252, 545। হ্যাঁ রাজ্যসভা, 545। রাজ্যসভা ম্যাক্সিমাম 252। আচ্ছা, বর্তমানে 250টি আছে। বর্তমানে 250 আছে। বাহ, very good। আচ্ছা, এই যে লোকসভা আছে, এই লোকসভা, এই রাজ্যসভা, তো রাজ্যসভাগুলোতে আমি প্রেসিডেন্টের ক্লাসের সময় বলেছিলাম যখন ভোট হয়, প্রেসিডেন্টের ভোট হয়, আসলে আমরা পুরো পার্লামেন্টে যেটা আর্টিকেল পড়বো 79 থেকে 123 অব্দি, পুরো পার্লামেন্ট, পুরো পার্লামেন্ট, এই পার্লামেন্টের মধ্যে মেন কে থাকবে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, লোকসভা, রাজ্যসভা, আর কি থাকবে গো? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া থাকবে? থাকবে না। কি থাকবে? কি থাকবে বলো? বিল, লোকসভা এবং রাজ্যসভার বিভিন্ন রকমের বিল। এই নিয়ে হবে কি পুরো পার্লামেন্ট। পার্লামেন্টে কি থাকছে? রাষ্ট্রপতি কনসেপ্ট নেবে, উপরাষ্ট্রপতি, আগে থাকছে লোকসভা এবং রাজ্যসভা। আর কিছু কোয়েশ্চেন? স্যার লোকসভা রাজ্যসভা মানে সব রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী টন্ত্রী তো থাকবে নাকি? না, লোকসভা রাজ্যসভায় সিএম এর কোনো গল্প নেই। সিএম একমাত্র কোথায় থাকতে পারে? লেজিসলেটিভ কাউন্সিল অথবা অ্যাসেম্বলি, বিধানসভা অথবা বিধান পরিষদ। রাজ্যের মধ্যে বিধানসভা বা বিধান পরিষদ, ইউনিয়ন টেরিটরির মধ্যে লেফটেন্যান্ট গভর্নর বা যা হয় তাই। কি বোঝা গেল কি ব্যাপার? আচ্ছা, যারা নতুন তাদের জন্য আমি একটা কথা বলি, একবার নতুন, আমার মতো যারা নতুন,
আমি লিখলাম রাজ্য, কেন্দ্র এবং কেন্দ্র শাসিত অঞ্চল বা রাজ্যের মতো যেগুলো কিন্তু কেন্দ্রের দ্বারা শাসন করা হয় তাকে কেন্দ্র শাসিত অঞ্চল। কেন্দ্র দ্বারা শাসন করা হয় কারণ কি, রাজ্যের যিনি হেড থাকেন, প্রধান, কে হয়? সিএম। সিএম এক্সিকিউটিভ হেড না নমিনেটেড হেড, কে বলতে পারে? এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ, নমিনেটেড গভর্নর। কেন্দ্র এক্সিকিউটিভ হেড কে? পিএম। বলো বলো। পিএম। এক্সিকিউটিভ হেড অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল। তাই না স্যার, না স্যার, লেফটেন্যান্ট জেনারেল। লেফটেন্যান্ট জেনারেল। লেফটেন্যান্ট গভর্নর। লেফটেন্যান্ট গভর্নর। লেফটেন্যান্ট গভর্নর। নতুন তাদের জন্য, যা পুরনো তারা তো জানো। এবার এখানে একজন লোক থাকে যাকে রাজ্যপাল বলি, গভর্নর বলি। এ কে হয়? নমিনেটেড হেড, মানে একে নমিনেট করা হয়, আনা হয়। একে আনা হয় নমিনেটেড। একজন আমার আমার ক্ষমতা আছে, আমি বললাম এই পূজা তুই প্রধানমন্ত্রী হয়ে যা, পূজা প্রধানমন্ত্রী হয়ে গেল, এরকম ব্যাপার, নমিনেটেড। কেন্দ্রে কে থাকে বলো? রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। কেন্দ্র শাসিত অঞ্চলে কে থাকে? প্রেসিডেন্ট। লেফটেন্যান্ট জেনারেল। লেফটেন্যান্ট জেনারেল। এটা হচ্ছে মূল ফান্ডা। প্রত্যেকে বুঝতে পেরেছি কিনা বলো? এটা নতুন। স্যার, এই লেফটেন্যান্ট জেনারেল কি একই সাথে দুটো রাজ্য বা তিনটে রাজ্যের হেড হতে পারে? রাজ্য হতে পারে না, কেন্দ্র শাসিত অঞ্চল হতে পারে। হ্যাঁ, মানে ওইটাই বলতে কেন্দ্র চাইছি। শাসিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, একজন রাজ্যপাল তো দু তিনটা রাজ্যের তো হতে পারে, গভর্নর হতে পারে। হুম। রাজ্যপাল। আজকে কিন্তু দেখবে ত্রিপুরাতে নোটিশ বেরিয়ে গেল, এসএলএসটি 9-10। ওদের আর আসাম স্যার ভালোই হয়, আমাদেরই কিছু হয় না। চলে যাচ্ছে। স্যার, আসামে আমাদের অনেক কম, একদমই কম। আচ্ছা 730। আর এখানে যখন বেরোবে তখন যে 70,000 বেরোবে, না মিনিমাম তো 20,000, 15,000, 16,000 বেরোই। যাই হোক, দিদির ব্যাপার দিদি যাবে। স্যার বলছি আমরা- আজকে ক্লাসের শেষে একটু সিটেট নিয়ে বলবেন। বেশ, আমরা দেখলাম, বলছিলাম যে রাজ্যসভার কথা বলছি, ক্লাস করছি, দিন লোকসভা পড়বো। তো রাজ্যসভাতে দেখছিলাম সিট সংখ্যা কত, কি কিভাবে আসে। তো এই যে 238টা লোক কিভাবে এলো এবং 12 জন লোক কিভাবে রিপ্রেজেন্ট করছে, তো আমরা সেটা একটু দেখবো। তোমরা যদিও জানা, তবুও আমি নতুনদের জন্য বলছি, একটু এলো, একটু ডিটেলসে প্লাস করবো। দেখো, বিশেষ করে 3 প্রকারে মেম্বার আসতে পারে। কত প্রকারের মেম্বার আসতে পারে? 3 টাইপ। একটা হতে পারে রিপ্রেজেন্টেশন অফ স্টেট, স্টেটের দ্বারা রিপ্রেজেন্ট করা হলো, বা স্টেট তাকে বললো তুমি যাও। মনে করো সাপোজ তৃণমূল দলের বা বিজেপি দলের বা কংগ্রেস দলের কোনো একটা এরিয়া ওরা দখল করে আছে, সেখান থেকে ওদের ক্ষমতা আছে একজনকে রাজ্যসভায় পাঠাবে। তাহলে কি, তারা রিপ্রেজেন্টেটিভ পাঠাবে, তাদের ওখান থেকে একটা প্রতিনিধিকে পাঠাবে। সেই রাজ্য থেকে, পশ্চিমবঙ্গের রাজ্য থেকে তৃণমূলের কোন একটা প্রতিনিধি গেল কোন একটা জোন থেকে, মনে করো সাপোজ আসানসোল থেকে গেল, আমাকে যদি পাঠাতে আমি চলে যাবো। যাই হোক, আমি গেলাম, রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেশন কে করলাম? স্টেট করলাম। আবার রিপ্রেজেন্টেশন কে করতে পারে? একটা ইউনিয়ন টেরিটরি করতে পারে। কে করতে পারে? ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল করতে পারে। আর কি হয়? নমিনেটেড মেম্বার। নমিনেটেড কারা করে? কে গো? রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি। নমিনেটেড কে করলো? প্রেসিডেন্ট করলো। রাষ্ট্রপতি কিছু লোককে বললো তো 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 যা, তো তোরাই হব রাজ্যসভার মেম্বার। যাই হোক, এই যে রিপ্রেজেন্ট অফ স্টেট, রাজ্য থেকে কিছু লোককে রাজ্যসভায় পাঠানো হলো, তো সেগুলো কি করে হয়? এটা মেনলি হয় যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার,
তারা হয় যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার, অথবা কি বলে তাকে, কি বলে গো, বিধান পরিষদ, বিধানসভা। সভা বিধানসভা, পরিষদটা কাউন্সিল। তার মানে বিধানসভার কোনো একজন সদস্যকে বিধানসভার মেম্বাররা নির্বাচিত করে রিপ্রেজেন্টেশন অফ স্টেট হিসাবে তাকে কোথায় পাঠাবে? রাজ্যসভায় পাঠাবে। বোঝা গেল কিনা বলো? প্রত্যেকের ভোটের ভ্যালু থাকবে ইচ অ্যান্ড যে আমি অনেক জায়গাতে পিএম এর প্রেসিডেন্টের ভোটের ক্ষেত্রে আমরা বলেছিলাম এরিয়া অথবা জনসংখ্যার দিকে হিসাব করে তবে তার ভোটের ভ্যালু হয়, বলেছি কি না? মনে করো আমার এরিয়াতে আয়তন হচ্ছে, মনে করো কোন একটা আয়তন 10,000, সেখানে বাস করে মনে করলাম 5 জন, তার একটা ভ্যালু হতে পারে, তারপর 200 ভ্যালু হলো। আচ্ছা, আর এক জায়গায় আয়তন হচ্ছে 100,000, ঠিক আছে, এ দেখা গেল জনসংখ্যা 20 5টা করে। তার মানে যার ভ্যালু বেশি হবে তার ভ্যালুটা বেশি, এক্ষেত্রে এই ভ্যালুটা বেশি, কারণ এখানে জনসংখ্যাটা বেশি। দেখো আমি 20 হিসাবে 1000 জনসংখ্যা, 1000 আয়তনে, স্কোয়ার ফুটের আয়তনে জনসংখ্যার পার্সেন্টেজ যদি দেখি 50, তো যার জনসংখ্যার ভ্যালু যেমন হবে, এটা প্রেসিডেন্টের আমরা অনুপাত যখন করেছিলাম, তো প্রেসিডেন্টের অনুপাতের সময়, আচ্ছা কে বলো সম্পর্কটা বলো, যে প্রেসিডেন্টের সময় আমরা কিভাবে বের করেছিলাম, মনে আছে কাউরির? যাই হোক, আমি একটু ছোট্ট করে বলে দিই এখানটায়। এমএলএ শুধু বলি, দরকার নেই। এমএলএদের হচ্ছে ওই রাজ্যের জনসংখ্যা যতগুলো আছে, মোট পপুলেশন, ওই রাজ্যে যতগুলো মোট জনসংখ্যা আছে, সেটাকে আমরা কি করব, ওই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অর্থাৎ বিধানসভাতে, ওই রাজ্যের যে বিধানসভা আছে, তো সেই বিধানসভার মোট সংখ্যা দিয়ে ভাগ করবো। তাহলে বিধানসভার কি করবো, লেজিসলেটিভ যে অ্যাসেম্বলি আছে সেখানকার মোট যে এমএলএ আছে, এক কথায় এমএলএ বা মোট সিট সংখ্যা, সেটাকে আমরা 1000 দিয়ে কি করেছি, ভাগ করেছি। গেল কিনা? ঠিক দেখলাম, তোরা ভরে গেল বলো? জনসংখ্যা, হ্যাঁ ঠিকই আছে, তা দেখে নিও একটু। এটাই হলো কি একটা এমএলএ এর ভোটের পাওয়ার। তার মানে প্রত্যেক রাজ্যে এক রাজ্যে এমএলএ এর ক্ষমতা এক রকম, কিন্তু এখানটায় একটা এমএলএ এর ভোট দেওয়ার ক্ষমতা একজন রাজ্যসভায় মেম্বারকে পাঠানোর ক্ষেত্রে প্রত্যেকের ভোট ভ্যালু কি হবে গো, সমান। বোঝা গেল কিনা বলো? আর কিছু কোশ্চেন? আমি বলতে চাইছি রাষ্ট্রপতির যখন ভোট হয়, তো রাষ্ট্রপতির ভোটের সময় একজন, দেখো রাষ্ট্রপতির ভোট কারা কারা দেয়, হ্যাঁ বলো? এমএলএ, এমপি, ইলেক্টেড মেম্বার, লোকসভা, রাজ্যসভা, আর ওটা কি বলে, লোকসভা, রাজ্যসভা এবং কেন্দ্রশাসিত অঞ্চলের এমএলএ। কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে কেবলমাত্র দিল্লি আর পন্ডিচেরি যারা, তারাই একমাত্র অংশগ্রহণ করতে পারে। কিন্তু সবাই আবার দেখো ভোটে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি যখন ভোট হয় তখন সবাই কিন্তু ভোট দিতে পারে। রাষ্ট্রপতি যখন অপচ্যুত করব, টার্মিনেট করব, ইমপিচমেন্ট করব, কিন্তু সবাই ভোট দিতে পারে কি? এমএলএরা ভোট দিতে পারে যে আমি রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করবো? কেন করতে পারে না? আমি আজকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমার সঙ্গে একটু এলাবোরেটলি ডিসকাস করছি। ভেবো না স্যার কোশ্চেনের উপর কোশ্চেন করছে, খেতে গেল না। পল সায়েন্সের কোশ্চেন গুলো আর ইকোনমিক্স এর কোশ্চেন গুলো তোমরা শুধু প্রশ্ন করবে, কেন হলো, কিভাবে গেল, কেন যাবে না, কেন যাবে, কি বুঝলে? তাহলে তোমাদের কনসেপ্ট গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাই তো তনুশ্রী? স্যার বলুন। তনুশ্রী তো ভয় পায় পল সায়েন্স। দেখো এই একদমই চালাক না, পৃথিবীর মধ্যে সব বোকা গুলো তোমার আমার কাছে আছে। এমএলএরা কি, দেখো একজন প্রেসিডেন্টকে একটু কনসেপ্ট ক্লিয়ার করো। একজন প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতিকে আমি যদি তাড়াতে চাই, ইমপিচমেন্ট করতে চাই, হয় লোকসভাতে তার বিরুদ্ধে মোশন আনতে হবে,
নাহলে রাজ্যসভাতে তার বিরুদ্ধে মোশন আনতে, মোশন মানে কি প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, মানে প্রস্তাব আনতে হবে, প্রপোজাল দিতে হবে। কিছু জন ব্যক্তি মিলে একটা প্রপোজাল দিতে হবে প্রেসিডেন্টকে, 14 ডেজ একটা লেটার দিতে হবে, 14 দিন আগে একটা চিঠি দিতে হবে, তোমাকে আমি তাড়াতে চাইবো, তুমি পালিয়ে যাও। তো ওর বিরুদ্ধে একটা চিঠি দিতে, ওর বিরুদ্ধে কোন রকমের আমি প্রকাশ্যে দাবি তুললাম যে আমি ছাড়িয়ে দেবো। ছাড়াতে গেলে দাবিটা তুলতে গেলে কোথায় তুলতে হয়? লোকসভাতে, না হলে রাজ্যসভাতে। আর লোকসভা এবং রাজ্যসভার মেম্বারদের কি বলা হয়? এমএলপি। তো এমপিরা একমাত্র ওদের বিরুদ্ধে মোশন আনতে পারবে। এমএলএরা তো হয় লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার হয়, তো এরা তার কি আনতে পারবে, টার্মিনেট করতে পারবে? ক্লিয়ার কি বললাম? কেন পারবে না? কেন মানে ওদের ওই রাইটটা কি দেওয়া হয় না? মানে কেন রাইট একমাত্র লোকসভা, দুটো পক্ষ, লোকসভা অথবা রাজ্যসভার মধ্যেই, এই দুটো পক্ষের মধ্যে অনাস্থা প্রস্তাব আনা যায়। অনাস্থা প্রস্তাব আনবে কারা? তার মেম্বাররা আনবে। তার মেম্বাররা কারা হয়? একটা এমপি তাদের মেম্বার হয়। এমপি মেম্বার না, এমএলএরা তো কোন ঘরের লোক? এরা তো লেজিসলেটিভ কাউন্সিল, অ্যাসেম্বলি আর কাউন্সিল। এরা কি করে নিয়ে আসবে? রাজ্যের ব্যাপার পুরোটাই। আচ্ছা, মানে অনাস্থা প্রস্তাবটা যেহেতু আনতে পারবে না, তাই এমএলএ দের কোনো পার্টিসিপেশন থাকবে না ইমপিচমেন্টের। অনাস্থা প্রস্তাবটা তারা যেখানে আনবে সেই পক্ষের মেম্বারই তারা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না পারবে, বুঝতে পেরেছি। ভোট, আচ্ছা তোমাদের একটা কোশ্চেন তোমরা করলে না, তাহলে স্যার এমএলএ ভোট কেন দিতে পারছে? কারণ কি, যখন ভোটটা হয় তখন কিন্তু লোকসভাতেও হয় না, রাজ্যসভাতেও হয় না, অর্থাৎ পার্লামেন্ট, লোকসভা প্লাস রাজ্যসভা মিলেই তো পার্লামেন্ট। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি না? হ্যাঁ, তার মানে এক কথায়, হয় লোকসভাতেও হয় না পার্লামেন্টের ভোট, এই রাষ্ট্রপতির ভোট, রাজ্যসভাতেও রাষ্ট্রপতি ভোট হয় না, অথবা পার্লামেন্টের কোনো অংশে রাষ্ট্রপতি ভোট হয় না। ভোটটা হয় কোথায়? কোথায় গো? পার্লামেন্টে। কনস্টিটিউশন ক্লাস। স্যার ইলেকটোরাল কলেজ, যেটা ইলেকট্রাল কলেজে আমি লিখে দিয়েছি, তা তোমরা বুঝতে পারছো না গো? ইলেকট্রাল কলেজে ওদের ভোটটা হয়, অন্য একটা পক্ষে ওদের ভোটটা হয়। তার জন্য এমএলএরা সেখানে পার্টিসিপেট করতে পারে। যদি লোকসভায় বা হতো বা রাজ্যসভায় হতো, তাহলে কি এমএলএরা আসতে পারতো এখান থেকে? এমএলএরা যেতে পারতো? এই ঘরে ওদের প্রবেশ নিষিদ্ধ থাকে না, অনেক ঘর লেখা থাকে না, জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। ক্লিয়ার সবাই? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার স্ক্রিন বন্ধ করে দিয়েছেন আপনি? তোমার বয়স কি বন্ধ হয়ে গেছে? হয়েছে, তোমার স্ক্রিন এসছে হাকিম? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রত্যেক রাজ্যে, প্রত্যেক যে রাজ্য আছে, রাজ্যের নির্দিষ্ট যে এলাকা আছে, অর্থাৎ সীমানা বা আয়তন, সেই আয়তনে কত মানুষ বাস করে তার উপর প্রত্যেক বিধানসভার ভোট অ্যালোকেটেড হয়। বিশেষ করে সেই রাজ্যের কত পপুলেশন আছে, কত জনসংখ্যা আছে, তার উপর নির্ধারিত করে, সীমানা করবে না, ভুল হবে, মুছে দিই, না থাকাই ভালো। পপুলেশনের উপর কি হয়, সেই রাজ্যে কতগুলো কি থাকবে, সিট থাকবে, সেটাকে কি হয়, ঠিক করা হয়। কিন্তু কি বুঝতে পারলে কি বুঝতে পারলে না? অর্থাৎ পশ্চিমবঙ্গের জনসংখ্যা যদি 5 কোটি হয় এবং উত্তরপ্রদেশের জনসংখ্যা যদি 11 কোটি হয়, তাহলে উত্তরপ্রদেশের সিট সংখ্যা কি থাকবে, বেশি থাকবে, কম থাকবে, মিনিমাম থাকবে। বোঝা গেল কি গেল না? যদি প্রশ্ন করা হয় বিভিন্ন রাজ্যের বিধানসভার সিট কি হিসাবে অ্যালোকেটেড করা হয়, তো কি বলবে? বেসিস অফ পপুলেশন, তার উপর, জনসংখ্যার উপর ভিত্তি করে হয়। কখনো ওখানে অপশন থাকতে পারে পপুলেশন, ভলিউম বা এরিয়া, এলএস সিট, লোকসভা সিট, আর থাকলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিট, বিধানসভার সিট হিসাবে। কি করবে? পপুলেশনে যেন ঠিকঠাক মিলে সবাই বুদ্ধিমান, সুন্দর। এটা থাক, এটা থাক, তোমাদের আমি দেবো স্ক্রিনশট, নেক্সট পেজে যাই। আচ্ছা,
তাহলে আমরা একটু জোরে বলুন। পশ্চিমবঙ্গের এই হিসাবে কতগুলো সিট আছে গো বলতো? ষোলোটা। রাজ্যসভা স্যার, রাজ্যসভা, হ্যাঁ রাজ্যসভার কথা বলছেন? হ্যাঁ 16টা। 16। ম্যাক্সিমাম কার আছে? উত্তরপ্রদেশ। কতগুলো আছে? উত্তরপ্রদেশ। 80? 31টা। 37। 31টা। সব থেকে কম? সেকেন্ড হলো মহারাষ্ট্র। সব থেকে কম? সিকিম। ক্লিয়ার সবাই? এটা মুছে দিন, কোনো হবে এটা অর্থ লিখে দিন, এটা মুছে দিতে ব্যাপার। এটা মুছে দিন। যাই লিখবো পরে দোষ হয়ে যাবে। ম্যাক্সিমাম হচ্ছে উত্তরপ্রদেশ আর মিনিমাম হচ্ছে ত্রিপুরা। আচ্ছা যাই হোক, তাহলে ক্লিয়ার হয়ে গেল সবাই? কত স্যার? একটা। এরপরে বিভিন্ন ইউনিয়ন টেরিটরি থেকে, তাহলে আমরা রিপ্রেজেন্টেশন অফ স্টেট দেখলাম, তাই তো গো? দেখলাম কালকে ল্যাপটপটা এমন ভাবে হ্যাং করে গেল যে আমার জীবনও হ্যাং হয়ে গেল। অর্থাৎ আমাদের এই পোর্শনটা ক্লিয়ার হলো। দ্বিতীয়তে কি দেখবো? স্ক্রিন দেখতে পাচ্ছি না। সার্ভার খারাপ। দেখা যাচ্ছে তোমার মতো নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে। এবার লেফট করে জয়েন করুন, লেফট করে জয়েন করুন। অফ ইউনিয়ন টেরিটরি। ইউনিয়ন টেরিটরিতে কিভাবে হয়? এখানে কোনোভাবে কেউ নির্বাচিত করে না। রাজ্যগুলোতে যেমন এমএলএ গুলো কি করছিল গো? ভোট দিয়ে ইলেক্টেড করছিল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কিন্তু ইউনিয়ন টেরিটরিতে, এখানটায় রাজ্য, স্টেট, এটা বিভিন্ন রাজ্য, কিন্তু ইউনিয়ন টেরিটরিতে কেউ ডাইরেক্ট ভোট দেয় না, বা ভোট দিয়ে কাউকে নির্বাচিত করা হয় না। এটা কি হয়? ইনডাইরেক্টলি নিয়োগ করে দেয়। ইনডাইরেক্টলি কি হয়? ইলেক্টেড। বোঝা গেল কিনা বলো? বলতে চাইছি ইনডাইরেক্টলি কি হয়? ইলেক্টেড হয়। কিভাবে ইলেক্টেড হয়? ইলেকট্রাল কলেজ, বা এখানে ইলেকট্রাল কলেজ যেখানে ভোট হয়, তো সেই কলেজের যারা মেম্বার, তারা এই ইলেকট্রাল কলেজের মেম্বার। বলো এমএলএ। এমএলএ? না এমপি। এমপি। ইলেকট্রাল কলেজের মেম্বার কারা? ওই যারা লিeutenant গভর্নর এই মাত্র বললেন যে আচ্ছা, ইলেকট্রাল কলেজের মেম্বার এমএলএ না? এমএলএ ভোট দেয় না ইলেকট্রাল কলেজে? পার্লামেন্টের সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনে তো দেয় এমএলএ। তাহলে ওরা পারবে না দিতে? যারা যারা রাষ্ট্রপতি নির্বাচনের সময় ভোট দেয় তারা প্রত্যেকেই মনে হয় ইলেকট্রাল কলেজের মেম্বার। হ্যাঁ, পার্লামেন্টের উভয় পক্ষের নির্বাচিত সদস্যরা প্রত্যেকেই। অর্থাৎ ইলেকট্রাল কলেজের যারাই মেম্বার প্রত্যেককেই এখানে পার্টিসিপেট করতে পারে। প্রত্যেকে পার্টিসিপেট করে এবং এদেরকে নির্বাচিত করে। বুঝে গেল কি বললাম? দিল্লি এবং পুদুচেরি এই দুটো কটা করে সিট আছে রাজ্যসভায়? দিল্লি আর পুডুচেরি হ্যাঁ, 6টি স্যার। আচ্ছা, আমাদের টোটালে কেন্দ্রশাসিত অঞ্চল কটা আছে? স্টেট 8টা স্যার। 8 না 7? 8টা স্যার। 8টা স্যার। 8টা কনফার্ম? একদম কনফার্ম।
একটার মধ্যে কতগুলো ইউনিয়ন টেরিটরি থেকে মেম্বার গেছে রাজ্যসভায়? দুটো আছে। কোথা থেকে? দুটো থেকে আচ্ছা বাকিরা বলো, বাকিরা বলো। তো দাঁড়ান স্যার, দেখছি। কি দেখছি? ওই দেখে বলবে কি? হ্যাঁ স্যার, ম্যাপ দেখে স্যার একটু। ম্যাপ দেখতে ভালো ছেলে, তো পড়া ফলতে পড়েন তুমি। আচ্ছা, দুটো স্টেট, দুটো ইউনিয়ন টেরিটরি, কি কি? বলো বলো, ঠিক বলছিলে? দিল্লি এবং পুদুচেরি থেকে কি হয়, রাজ্যসভায় মেম্বার পাঠানো ইউনিয়ন টেরিটরিজ, বাকি থেকে কোন রকমের মেম্বারশিপ নাই। কেন নাই কি বলতে পারে? স্যার এনসিটির ৭০তম সংবিধানে এনসিটিতে শুধু এদের দুজনের কথাই বলা হয়েছে। কেন তো কেন কেন বলা হয়েছে তো এটা বললাম, কারণ যে পরিমাণে রেশিওতে পপুলেশনের সঙ্গে আয়তনে জনসংখ্যা থাকার কথা, তার তুলনায় জনসংখ্যা একদমই কম আছে বাকি ইউনিয়ন টেরিটরিতে। একটা রাজ্যসভার মেম্বারের জন্য যে পরিমাণ পপুলেশন থাকা দরকার, তার থেকে কি আছে, একটু মিউট করো। পপুলেশন আছে, এই জন্য রাজ্যসভাতে কোন রকম মেম্বার পাঠাতে পারে না কে, বাকি ইউনিয়ন টেরিটরিজ গুলো। কি বলছি? স্যার আরেকবার বলবেন একটু? বলছি যে পরিমাণ পপুলেশন থাকা দরকার একটা রাজ্যসভার মেম্বারের জন্য সেই রাজ্যের, তার তুলনায় সেই সব কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কম পরিমাণ জনসংখ্যা থাকে, তাই সেখানে পাঠানো হয় না। ঠিক আছে। আর রাজ্যসভাতে রাজ্যসভার মেম্বার পাঠানো হয় না। অর্থাৎ আমাদের রাজ্য থেকে কিভাবে পার্সনকে পাঠানো হয়, কারা পাঠায়, কেন পাঠায়, এলাম। দ্বিতীয়ত ইউনিয়ন টেরিটরিজ ৮টা থেকে কে কে পাঠায়, কেন পাঠায় এবং বাকিরা কেন পাঠাতে পারে না, সেটা আমরা ক্লিয়ার, হ্যাঁ কিনা? নেক্সট, এবার হচ্ছে কি করবো, লাস্টেরটা কি বলেছিলাম, নমিনেটেড করে। নমিনেটেড কি করে বলেছিলাম? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট, ঠিক তো? প্রেসিডেন্ট তো আছে, বেশ ঠিক আছে, তাই হবে। প্রেসিডেন্ট টোটালে নমিনেটেড পার্সন করে আমরা দেখলাম 12 জনকে নিয়োগ করতে পারেন, তার যাকে যাকে ইচ্ছে তাকে থেকে নিয়োগ করতে পারেন, যাকে স্পেশাল পাওয়ার দেওয়া আছে। এবং তিনি বলছেন যেসব মানুষদের একটা স্পেশাল নলেজ আছে বা কিছু ভালো কোনো জ্ঞান আছে কোনো একটা স্পেশাল জোনের ক্ষেত্রে, তো তাকে কি দেওয়া হবে, আপনি তাকে মেম্বার করতে পারেন। সেটা কার কার হতে পারে মনে রাখবে, আর্ট, স্পোর্টস, সায়েন্স, সোশ্যাল সার্ভিস, স্পোর্টস, এই জায়গাগুলো থেকে স্পেশাল পার্সনদের নিয়োগ করা হয়। ঠিক আছে, এদের কি কোনো ভোট হয়? না স্যার, না, ডাইরেক্ট নমিনেট হয়। তার মানে ভারতের ডাইরেক্ট নমিনেটেড, রাষ্ট্রপতি দ্বারা যেগুলো নমিনেটেড হয় সেগুলো কি হয়, ডাইরেক্ট। ভারতে কতগুলো মেম্বার দেখলাম আমরা নমিনেটেড পার্সন? 12টা। বাট ইউএসএ তে কোন রকমের নমিনেটেড মেম্বার থাকে না। ক্লিয়ার কিনা বলে? আচ্ছা, তাহলে আমরা তিনটে জিনিস পড়লাম। পার্লামেন্টে রাজ্যসভা এবং লোকসভা থাকে, যার মধ্যে রাজ্যসভাকে উচ্চকক্ষ বলা হয়। রাজ্যসভায় 250টা বর্তমানে মেম্বার আছে, 238টা হচ্ছে ইলেক্টেড হয় কোথা থেকে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। রাজ্য থেকে কিভাবে নিয়োগ হয়, কারা নিয়োগ করে, কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কারা নিয়োগ করে এবং কিভাবে নিয়োগ হয়, কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চলে হয়, কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চলে হয় না এবং কেন হয় না,
এবং বাকিটা পড়ে থাকলো নমিনেটেড 12 জন, সেটা কে নিয়োগ করে? প্রেসিডেন্ট ডাইরেক্টলি নিয়োগ করে কোনো রকমের ভোট ছাড়াই, এবং সেখানে মেম্বার হয় 12 জন। কোন কোন জনের ক্ষেত্রে মানুষকে নিয়োগ করা হয়? আর্ট, লিটারেচার, সায়েন্স, সোশ্যাল সায়েন্স এন্ড স্পোর্টস। কিন্তু একটা এক্সেপশনাল কেস আমরা দেশের ক্ষেত্রে দেখি, যেখানে ইউএস এর প্রেসিডেন্ট সুপ্রিমো হলেও নমিনেটেড কোনো পার্সনকে রাজ্যসভাতে পাঠাতে পারে। ক্লিয়ার? প্রত্যেকে রিভিশন লাগবে? হ্যাঁ আর স্যার। স্যার লিটারেচারের স্যার বলো, লিটারেচারের পর কি লিখছেন এটা? সায়েন্স এত সুন্দর লেখা তুমি যদি বুঝতে না পারো তাহলে তোমার জেল হয়ে যাওয়া উচিত। না সায়েন্স স্যার জেলে ভরে দেন স্যার। কিছুদিন ক্লাস নিয়ে তোমার কাছে আরামে ছিলে, আর সঞ্চয় তোমার কিছু মিস বলবে না। করলাম স্যার, আপনাকে খুব মিস করছি, দিন রাত মিস করছি করেন ক্লাস ফোন। স্যার বলছি ইউনিয়ন টেরিটরি গুলোর নামগুলো আরেকবার বলুন তো। দেখো ইউনিয়ন টেরিটরির নাম তুই পেয়ে যাবে গ্রুপে। বল হাকিম বলো। বাংলা দিল্লি, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, এখন আর আন্দামান নিকোবর। দেখতে গেলাম দিল্লি, ও বলে দিল আন্দামান। না, আমি ভাবলাম যে আপনি নেক্সট কি জিজ্ঞেস করছেন, তাই বললাম। লাদাখ। এটা মনে রাখ। লাদাখ লিখেছি। আর কেউ ক লেখে, কেউ খ লেখে। হ্যাঁ আমি ক লিখলাম। আচ্ছা আর পুদুচেরি স্যার, দাদরাও নগর হাভেলি, দমনদ্বীপ, চণ্ডীগড় আছে। চণ্ডীগড়। বলো বুঝলো? 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, হয়ে গেল কমপ্লিট। আচ্ছা নেক্সট, এবার আমরা লোকসভাতে ঢুকবো। অনেকটা বড় হয়ে যাচ্ছে ক্লাস, তাই না হাকিম? স্যার না স্যার একদম চালিয়ে যান। আচ্ছা লোকসভা, আমরা তখন রাজ্যসভা সম্পর্কে পড়লাম। আমি যখন ক্লাস তোমাদের করেছিলাম ফার্স্ট লটের ক্লাস, তখন আমি কিন্তু তোমাদের একটাই পার্লামেন্টের ছবি এঁকে একদিকে লোকসভা রাজ্যসভা করে একটা ছবি এঁকেছিলাম কনসেপ্টের জন্য, যে বেসিক পার্লামেন্টের মধ্যে কি আছে। আজকে পার্লামেন্টের ভিতরে ঢুকে আমরা লোকসভার ভিতরে ঢুকছি। অন্যদিন আমরা লোকসভাকে পুরো উলঙ্গ করে দেবো, মানে একদম যা আছে ইট দেওয়াল থেকে শুরু করে কেন গাঁথা হলো, কে গাঁথলো, কি হলো, বাস ওই স্টেজ আমাদের শেষ স্টেজ। কেমন? আচ্ছা লোকসভাতে আমরা জানি যে টোটাল মেম্বার কত আছে এখন? বলো বলো বলো। 545। 545 এর মধ্যে 543টা হচ্ছে ইলেক্টেড, 2টো হচ্ছে নমিনেটেড, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। অ্যাংলো ইন্ডিয়ান। অ্যামেন্ডমেন্ট করে তো স্যার এই নমিনেটেড ওটা তো বাদ হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ সেটাই, এই একটা কোন অ্যামেন্ডমেন্টে দেখছিলাম 2000 কত সালে। 2020 সালে বাদ গেছে, 2020। 104 অ্যামেন্ডমেন্ট। 2020 104। খুব সুন্দর। অ্যাংলো ইন্ডিয়ানদের ইংরাজিতে করা হতো। তো এখান থেকে অ্যাংলো ইন্ডিয়ানরা ভারতবর্ষ ঠিকঠাক করে আসে না, আর কাজও করে না, ঠিকঠাক খুঁজে পাওয়া যায় না, তোরা বাদ যা, চল তোদের দুটোকে এখানে শিফট করে দিল। কি শিফট করলো? বললো এখান থেকে জেনারেল ইন্ডিয়ানরাই নিয়োগ হবে। এবং এই যে বাদ দিল 2020 সালে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সংবিধান সংশোধনকে আমাদের অ্যামেন্ডমেন্ট বলা হয়। আমরা যারা বাংলা জানি ইংলিশ জানি না তাদের বলি সংবিধান সংশোধনকে বলা হয় অ্যামেন্ডমেন্ট। তো এই হচ্ছে পুরো গল্প। 545টা এখন বর্তমানে আছে, এর ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 5 কত গো? 500। বলো 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 বলো। 550 না? ছি ছি 552। আমি ক্লাসে বলেছিলেন 550। 552 মনে হয়। 550 হচ্ছে লোকসভার ইলেক্টেড পার্সনদের ম্যাক্সিমাম স্ট্রেংথ। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ স্যার। দুটো হচ্ছে নমিনেটেড, দেন 552 হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ। পারবো? লোকসভা সবাই ক্লিয়ার?
কি হয়ে গেল স্যার বুঝলাম না। 550টা কি হলো? আচ্ছা আচ্ছা, ইলেক্টেড এর 550। ইলেক্টেড এ 550 আর 552 টোটাল, মানে ম্যাক্সিমাম স্ট্রেংথ। তোমরা সবাই জানো। আমরা দেখি এবার সেই একইভাবে রিপ্রেজেন্টেশন অফ স্টেট, অর্থাৎ রাজ্য থেকে পাঠানো হয় এমপি কে, আবার ইউনিয়ন টেরিটরিজেরও এমপিরা আসে আর দুজনকে নমিনেট করে। এই দুজন নমিনেটেড আমরা হেড করবো না, এটাকে আর নাই, তবু আমরা জানার ক্ষেত্রে পড়বো। চলো প্রথমে ক্ষেত্রে আমরা কি দেখবো, রাজ্য থেকে পাঠাচ্ছে প্রতিনিধি, যে প্রতিনিধির আমরা এমপি বলছি। কেন্দ্র শাসিত অঞ্চল থেকে পাঠাচ্ছে, যাদেরও আমরা এমপি বলছি। এবং 3 রাষ্ট্রপতি দুজনকে নিয়োগ করছে, যাদেরও আমরা কি বলছি, এমপি বলছি। সবগুলো এটা ইলেক্টেড, এটাও ইলেক্টেড, এটা হচ্ছে কি গো, নমিনেটেড। আমরা প্রথম অর্থাৎ 1 নম্বর রাজ্য থেকে কে কিভাবে পাঠায় আমরা করবো। বেশ, চলো হ্যাঁ হয়ে গেল কি হবে, ওয়েট করো, ফোন করতে লেগেছে। আমাকে বলি, বলো বলো কি বলছো? বলছে আপনি বলেন 550 জন ইলেক্টেড, তাহলে ওখানে লিখেছেন 543, তাহলে বাকি ওই 7টা মানে কোথায় গেল? মানে যায়নি। যদি কোনো সময় জনসংখ্যা ভারতবর্ষের বাড়বে বলে ঠিক করা হয়েছে, প্রত্যেক 11 বছরে অন্তর ভারতবর্ষের জনসংখ্যা আমরা অনুপাত দেখি, 10 বছরকে লক্ষ্য রাখা হয়। অর্থাৎ 2011-তে লাস্ট আমাদের কি হয়েছে গো, জনসংখ্যা নিয়ন্ত্রণ, জনসংখ্যা আদমশুমারি বলা হয়, অর্থাৎ সেন্সাস করা হয়েছে। পরবর্তীকালে 2000 কত করার কথা, 21, কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। 22ও সম্ভব হয়ে ওঠেনি করোনার কারণে, তো এটা পিছিয়ে যাবে। তো শুনছি কি 11 বছর অন্তর হবে, এটা ছিল তার থিম। 2021-এ আসতে পারেনি, 22-এ আসতে পারেনি, 23-এ দেখো কি হয়, হতে পারবে না হয়। যাই হোক, তো কিভাবে রাজ্য থেকে পাঠাচ্ছে আমরা দেখি। রাজ্যের একটা ভোট হবে আগামী 2000 কত ভোট হবে গো, 24 সালে লোকসভার ভোট হবে। ভোটের ডিউটি করতে হবে জানি। তো ভোট হলে রাজ্য থেকে যারা ভোট দেয়, আমি রাজ্যের ক্ষেত্রে প্রথমে বলছি, তো এই ভোটটাতে ডাইরেক্ট ভোট হয়। ডাইরেক্ট আমরা কেন বলি, কেন বলে বলতো ডাইরেক্ট? কোনোদিন কোনো জায়গাতে কেউ কোনো প্রতিনিধি নিয়োগ যদি হয়, সে প্রেসিডেন্ট হোক, রাষ্ট্রপতি হোক, আচ্ছা রাষ্ট্রপতিকে প্রেসিডেন্ট বলছি আমরা, রাজ্যপাল, প্রধানমন্ত্রী বা পিএম, আর মুখ্যমন্ত্রী বা সিএম, এইগুলো ধরো নিয়োগ হয়। তো রাষ্ট্রপতি, রাজ্যপাল, এগুলো কি হয়, এগুলো ইনডাইরেক্ট, এ হচ্ছে নমিনেটেড, এরা দুটো কি হচ্ছে ডাইরেক্ট। দেখো, এও হচ্ছে ইনডাইরেক্ট ইলেক্টেড, আর ডাইরেক্ট ইলেক্টেড কে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। আর রাজ্যপালটা কি হচ্ছে নমিনেটেড পার্সন। তাহলে বুঝতে হবে আমাদের যে ডাইরেক্ট কথা যেখানে বলবে, সেখানে সেই ব্যক্তিকে নিয়োগ করার জন্য কমন পিপুল বা সাধারণ জনগণ ভোট দেবে। বোঝা গেল কিনা বলো? সাধারণ জনগণ যে ভোটে অংশগ্রহণ করতে পারবে সেটাই কি হবে, ডাইরেক্টলি ইলেক্টেড। কি বললাম, বোঝা গেল সবার? সুশান্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ডাইরেক্ট কথাটা আমি তখনই ব্যবহার করতে পাবো, ডাইরেক্ট ইলেক্টেড বা কাউকে সরাসরি নির্বাচন করার, যদি সেই ব্যক্তিটা নির্বাচনের ক্ষেত্রে সাধারণ জনগণ তাকে ভোট দিতে পারে। মুখ্যমন্ত্রী বানানো, হ্যাঁ, রাষ্ট্রপতিকে সাধারণ লোক ভোট দেয় না, কি ভোট দেয়? তা তো এমএলএ এমপিরা ভোট দেয়, পারে না। রাজ্যপালকে তো ভোট দেওয়ার কোনো ব্যাপার থাকে না। উপরাষ্ট্রপতিকে ডাইরেক্ট ভোট হয়, আমরা ভোট দিতে পারি? হয় না। না, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দিতে হয়। ইনডাইরেক্ট ইলেক্টেড হয়, তাহলে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ভোট হয়, তো এটাকে আমরা ডাইরেক্ট দিতে পারি। ক্লিয়ার? তো ডাইরেক্ট কথা দেখবে। তো আমি যে কথাটা আসছিলাম, যে কোন একটা রাজ্য থেকে এমএলএ সবসময় কিভাবে হিসাবে যায়, ভোট হলে
ডাইরেক্ট রিচ হয়, সরি এমপি, এমপি বা সাংসদ বলি আমরা। এমপি কে আবার আমাদের বাংলাতে বোঝে না, এমপি কে কি বলি গো? সাংসদ। এই এমপিদের ভোট হয় প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পড়াবো রাজ্যে, এবং সাধারণ মানুষ ভোট দিয়ে থাকে। যারা 18 বছরের ঊর্ধ্বে তারাই সরাসরি এই ভোটে পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে? এবং এই ভোটে যারা অংশগ্রহণ করে তাদের এমপি বলা হয়, এবং এই এমপিদের বয়স কত হতে হয় এই হিসাবে? 25 স্যার। 25। 25? হ্যাঁ স্যার 25। ভাই হ্যাঁ 25 বছর বয়স হলে তবে এই ভোটটা, যখন ভোট দেওয়ার ব্যাপারটা আমরা দেখলাম 18, একটা কথা বলেই দিই, 18তম ভোট বয়সে দিতে পারে, কিন্তু এটা এক সময় বলা ছিল 21 বছর বয়স ছাড়া ভোট দিতে পাবে না। কিন্তু একজন বলছে যে না, এটাকে কমিয়ে দাও, বয়স 18 করে দাও, নাহলে মুশকিল আছে। তো এই 18 দেওয়ার যে প্রবণতা ক্ষমতা, সেটা 1988 সালে আইন করা হয়েছিল সংবিধানটাকে পাল্টে, এবং যে সংবিধানটা পাল্টে ছিল এই সংবিধানটা হচ্ছে 61তম। 61তম অ্যামেন্ডমেন্ট এসেছিল। কতই ক্লিয়ার? বেশ, তাহলে রাজ্যসভা থেকে, রাজ্য থেকে মেম্বাররা অর্থাৎ এমপিরা গেল প্রধানমন্ত্রীকে নির্বাচনের ক্ষেত্রে। এটা 1988 না 1988। এত সুন্দর লেখা তুমি, তোমার তো সত্যি এবার তোমার জেলায় করতে হবে। আচ্ছা স্যার, এই এমপি যেটা 25 বছর বললেন, হ্যাঁ, এমপি মানে তো মেম্বার অফ পার্লামেন্ট, সেটা লোকসভা হতে পারে, রাজ্যসভা হতে পারে। হ্যাঁ। যদি লোকসভা হয় তখন 25, রাজ্যসভা হলে তো স্যার 30। স্যার লোকসভার কথাই বলছিলেন, কারণ লোকসভাটা করাচ্ছিলেন। লোকসভা হচ্ছে তখন না, রাজ্যসভার মেম্বারের কথা আমি মেনশন করিনি এখানে, আমার এটা মনে পড়ে গেল তাই বলে দিলাম। দুই, এবার যাবে কোথা থেকে? কেন্দ্র শাসিত অঞ্চল থেকে। দেখো পার্লামেন্ট এতটা বড় না, 4-5টা ক্লাস করলে শেষ হবে না। কেন্দ্র শাসিত অঞ্চল থেকে যেভাবে লোকসভা থেকে রাজ্য থেকে গেল, ঠিক সেভাবে সেম ভাবে কেন্দ্র শাসিত অঞ্চল থেকেও ইলেক্টেড হবে, ঠিক আছে? এখানে কোনো রকম প্রবলেম স্যার নেই। 61তম অ্যামেন্ডমেন্ট যেটা এসেছিল ওটা কি, ওটা মনে হয় 89-এ। 89-এ? 1989। সেটা কেম টু ফোর্স হতে পারে। আচ্ছা, আমি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কথা বললাম। 1988 সালে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা অ্যাক্ট হয়েছিল, আচ্ছা, হয়েছিল, ঠিক আছে। কেম টু ফোর্স চালু হয়েছিল 89-এ। আচ্ছা আচ্ছা, তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলে পড়ার দরকার নেই। লাস্টে যেটা 3 নাম্বার পড়তে থাকলো, নমিনেটেড বা মনোনীত প্রার্থী। এটা কে করে বললাম? প্রেসিডেন্ট করে। প্রেসিডেন্ট কিভাবে করে বললাম? বিভিন্ন ওই ক্ষেত্রের লোকগুলোকে করে, যেসব লোকগুলো ওই রকম জায়গা বিলং করে, আর্ট, লিটারেচার এবং এরকম জায়গা থেকে করে। কিন্তু লোকসভার মেম্বার নির্বাচনের ক্ষেত্রে রাজ্যসভার কোনো মেম্বার কে লোকসভাতে আনা যাবে না। বোঝা গেল কিনা বলো? কি বললাম, বুঝতে পারলে? লোকসভার মেম্বার নির্বাচনে রাজ্যসভার লোক আনা যাবে না, মানে রাজ্যসভার কোনো মেম্বারকে রাষ্ট্রপতি বললো তুমি লোকসভায় চলে এসো, আমি তোমাকে নিয়োগ করে দিলাম, নমিনেট তো মানে পাওয়ার দেওয়া ছিল মুখোমুখি কথায়, এরকম লোককে তুমি নিয়োগ করতে হবে। অর্থাৎ রাজ্যসভার মেম্বার উইদাউট রাজ্যসভার মেম্বার বা রাজ্যসভার মেম্বার ছাড়া তিনি অন্য কোনো মেম্বারকে অ্যাজ এ নমিনেটেড পার্সন অফ লোকসভা হিসেবে নিয়োগ করতে পারেন। বোঝা গেল সুশান্ত? স্যার আরেকবার একটু বলে দিন স্যার। আমি বলছি রাজ্যসভার যে 250টা মেম্বার থাকে, এই 250টা মেম্বারের কোনো মেম্বারকেই প্রেসিডেন্ট নমিনেটেড পার্সন করতে পারে না, সভাতে আনতে পারে না। বোঝা গেল কিনা বলো? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাহ, তোমার সব বুদ্ধিমান ছেলে। আচ্ছা,
তাহলে এই গেল তোমাদের পুরো লোকসভা এবং রাজ্যসভার ছোটখাটো গল্প। এবার যাব লোকসভা রাজ্যসভার ক্ষেত্রে। একটা ছোট্ট ঘটনা আমি বলে দিই, এখানে না হলে বললে হবে না। মেম্বারের ক্ষেত্রে যেমন বললে রাজ্যসভার মেম্বারের ক্ষেত্রে বয়স হতে গেলে একটা বয়স দরকার হয়, লোকসভার মেম্বারের ক্ষেত্রে একটা বয়স দরকার। রাজ্যসভার যারা হয় তাদের বয়স কত দরকার? 25 বছর হলে হবে না? রাজ্যসভা 30, লোকসভা লোকসভা 25 4 না 5 তিনটাকে দেখে আমি যাবো। তো এরকম হতে হয়, আর ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হয়, এবং আর কি হতে হয়? লোকসভা হলে আইদার ইলেক্টেড মেম্বার বা 6 মাসের মধ্যে জিতে আসতে হবে, আর রাজ্যসভায় নমিনেটেড হওয়া যায়। রাজ্যসভায় নমিনেটেড হওয়া যায়, কিন্তু লোকসভায় 6 মাসের মধ্যে জিতে আসতে হবে। কোনো মেম্বারকে মেম্বার করতে পারে? হ্যাঁ পারবে। এটা লোকসভা, এই লোকসভাতে আমি মেম্বার হতে চাইবো, করতে পারবো আমাকে মেম্বার? লেজিসলেটিভ পার্সনকে তুমি পিএম সিএম করতে পারো, তখন তাকে উইদিন 6 মান্থের মধ্যে জিতে আসতে হবে, হয় লোকসভা থেকে নাহলে রাজ্যসভা। মেম্বারের ক্ষেত্রে হয়তো এই রুলসটা নেই যে 6 মাস বা 1 মাসের মধ্যে, মানে ওই আস্থা ভোটের ব্যাপারটা মনে নেই। করতে পারবে না, যেন ভুল না হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, কি বললেন আরেকবার বলুন। আচ্ছা আমরা বলছি লোকসভা এবং রাজ্যসভার মেম্বারের ক্ষেত্রে আমাকে তোমাকে মেম্বার করে দিল, লোকসভার কোনো মেম্বার আমাকে করে দিল, আমি এমপি হয়ে গেলাম লোকসভায়, এরকম হতে পারে না। কিন্তু আমি যদি প্রধানমন্ত্রী হতে চাই, আমাকে বলে প্রেসিডেন্ট বললো আই প্রধানমন্ত্রী হয়ে গেলাম প্রধানমন্ত্রী, আমি শপথ বাক্য গ্রহণ করেছি। কিন্তু আমার বিরুদ্ধে যদি কারোর কোনো প্রবলেম না থাকে, আমার বিরুদ্ধে যদি কোনো মনে করো, তাহলে চলো, এটা লোকসভা, বলছো এটা হচ্ছে লোকসভা, এই ঘরটা হচ্ছে লোকসভার ঘর। ধরো বিজেপি পার্টি আছে আর মেন আছে কংগ্রেস, দুটো পার্টি মেজরিটি আছে বেশি। বিজেপি দেখা গেল 300টা আছে, কংগ্রেসের এবং তার গঠবন্ধনের আছে 245, টোটালে 545টা সংখ্যা এখন বর্তমানে আছে। একটা 545টা মেম্বার ওদের আছে, এমপি আছে। বিজেপি মোদী সরকার করেছে, এখন বিজেপি বেশি আছে বলে। এবার প্রেসিডেন্টের সঙ্গে আমার গোপন সম্পর্ক কিছু একটা আছে, তাই আছে, আর কিন্তু জানতে হবে না। তো এই প্রেসিডেন্টকে আমি বললাম ভাই আমাকে তুই এক কাজ কর না, প্রধানমন্ত্রী করে দে। ও বললো চল তুই পিএম হয়ে যা, পিএম করে দিল। তখন কিন্তু পিএম তো তৈরি হয়নি, নতুন পিএম হবে, তাতে আমার পিএম করে দিল। যদি বিজেপি এবং কংগ্রেসের স্যার একটা ইন্টারাপশন করি, বলছি আপনি কি তখন লোকসভা বা ওখানকার কোনো মেম্বার ছিলেন না ছিলেন না? কেউ নয়, আমি আচ্ছা আচ্ছা, আপনার পার্সোনাল সম্পর্ক আছে প্রেসিডেন্টের সাথে, তাই তো? না হ্যাঁ হ্যাঁ যাই, কিন্তু ব্যাপার আছে। হ্যাঁ স্যার বলুন আপনি। তো তখন কিন্তু লোকসভার ফরমেশন জাস্ট জিতেছে ভোটে। আজকে রাত্রে রেজাল্ট হয়েছে যে বিজেপি 300 ভোটে জিতেছে, কংগ্রেস 235টা মেম্বার জিতেছে। তাহলে হিসেবে কে প্রধানমন্ত্রী হবে? বিজেপির যে লিডার সে প্রধানমন্ত্রী হবে। আমি রাত্রে বেলায় রেজাল্ট জানার পর ভোরবেলায় প্রেসিডেন্টকে ফোন করলাম, এক কাজ করো ভাই কবিন, তোমার সাথে তোমার যে সম্পর্ক, তুমি আমাকে পিএম করে দাও, সকালবেলা আমি শপথ বাক্য চাই, আমি শপথ নেব। ঠিক আছে, সকালে চলে গেলাম। সকালবেলায় মিডিয়ার সামনে আমি প্রেসিডেন্টের কাছে শপথ বাক্য গ্রহণ করে প্রধানমন্ত্রী হয়ে গেলাম। বললাম হতে পারি কি পারি না? সুশান্ত, কন্ডিশন আছে স্যার। সুশান্ত হতে পারি কিনা বলো? আচ্ছা সেটাই, কন্ডিশন আছে। কন্ডিশন কিছু না, প্রধানমন্ত্রী আমি হয়ে গেলাম, কনফার্ম হয়ে গেলাম, প্রায় কিছু করতে পারবো। হ্যাঁ কিন্তু আপনার ওই পদটা 6 মাস অব্দি থাকবে, মানে 6 মাসের মধ্যে আপনাকে ওই আস্থা ভোট নিয়ে জিতে আসতে হবে, তাহলেই একমাত্র আপনার পদটা বজায় থাকবে, নয়তো 6 মাসের মধ্যে ওই পদটা আপনার চলে যাবে। আর কেউ কিছু দেখে কিছু বলছিস না, ভালো লাগছে, ডিবেট চলছে। এত 55 জন ছিল 35 জন হয়ে গেল, এরা পল সায়েন্স কি পড়াবো না নাকি? আপনাকে স্যার রাজ্যসভার একটা মেম্বার হতে হবে, আচ্ছা আর কেউ লোকসভা। কম পল সায়েন্স পড়ছে বলে মেম্বার পালিয়ে গেল নাকি সব? পল সায়েন্সের ক্লাস নেওয়া হয়
আচ্ছা যাও। না না স্যার, পল সায়েন্সটা দরকার। স্যার মেম্বার না হলে সরাসরি কিভাবে ওরকম? না, হ্যাঁ আমি হ্যাঁ হওয়া যায়, হতে পারি তো। কিছু কন্ডিশন আছে। আচ্ছা, না আচ্ছা, স্যার, হওয়া যায় না। যদি রাজ্যসভা অথবা লোকসভার মেম্বার হয় তবেই সে আর কি প্রাইম। সেটাও আছে, সেটার ক্ষেত্রে প্রাইম মিনিস্টারের যে ব্যাপারটা, সেটা 1 মাসের মধ্যে মানে জিতে আসতে হয় বা নিয়ে আসতে হয় কিছু, কিন্তু যে কেউ যদি হয়। স্যার আমি কি বলবো না পরে বলবো? বলবে না, অবশ্যই বলবে না। আচ্ছা। বাইকে চেপেছিস, ভালো লাগছে তো। কমে গেছে। মহুয়া বলো, মহুয়া। মিতালি, কি আর সব তুমি কেন? যাই হোক। লিপিকা, না ঠিক নাই। স্যার আস্থা ভোটের মাধ্যমে আসতে হবে, জিতে আসতে হবে। হ্যাঁ, আস্থা ভোটের ওই ব্যাপারটা, ওটাই ঠিক। লিপিকা বলছে আস্থা ভোট। লিপিকার সাবজেক্ট কি? দেখো, আমি প্রেসিডেন্ট হলাম, বিজেপির মাথায় চুল উঠে গেল। কি রে ভাই, রাতের বেলা জিতে গেলাম, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট করে দিল? হতে পারে? স্যার ও এক্ষুনি তো এবার প্রেসিডেন্টের সরাবে। তখন বিজেপির মেম্বাররা দৌড়তে 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 যাবে কার কাছে? বলবে ফ্লোর টেস্ট করবে। নিজের ইচ্ছা মতো তো করতে পারে না, যারা করতে পারে ফ্লোর টেস্ট করলো প্রেসিডেন্টের কাছে। ওরা বলো ফ্লোর টেস্ট করা হোক, অর্থাৎ আস্থা ভোট আনা হোক, ফ্লোর টেস্ট করা হোক। তাই বলছে সেই দিন সকালবেলাতে গিয়ে শপথ বাক্য গ্রহণ করেছে মনে করো 8টার সময়। ওরা খবর পেলো মিডিয়াতে 8টা 10 বা 10টার সময় চলে গেল। মোদি ফদি অমিত শাহ দৌড়তে গেছে হাঁপাতে। কি করলে? হ্যাঁ, আমরা তো জিতেছি বেশি দলে। তাই হ্যাঁ, তাহলে আস্থা ভোট করতে হবে। লোকসভাতে ডাকা হোক, লোকসভাতে ফ্লোর টেস্ট করানোর জন্য ডাকা হলো। লোকসভাতে তো আমার তো কেউ নাই, না কংগ্রেসের এমপি আছে না বিজেপির এমপি আছে, তো আমার সরে যেতে হবে। তখন বিজেপি থেকে সেই দিনই 11টার সময় মোদি শপথ বাক্য গ্রহণ করলো পিএম হিসেবে। 6 মাস টাইম লাগলো। টেনিয়রটা 6 মাস থাকে না স্যার, মানে 6 মাসের মধ্যে যদি ব্যাপারটা কি শুনি, যদি সেই দলের অর্থাৎ বিজেপি থেকে আমি যদি মেম্বারশিপ নিই, অর্থাৎ বিজেপির মনে করো সাপোজ বিজেপির হেড আমি, এখন বিজেপি থেকে আমি ভোটে দাঁড়াইনি বা ভোটে দাঁড়িয়েছিলাম হেরে গেছি, এক কথায় ভোটে দাঁড়াইনি, তখন আমরা সবাই মিলে গেলাম, আমাকে প্রধানমন্ত্রী করে দাও গো, প্রেসিডেন্টকে বললাম ঠিক আছে তোমার তো দলে জিতেছো, তুমি প্রধানমন্ত্রী হয়ে যাবে, দিলাম আমাকে। তখন আমাকে 6 মাসের মধ্যে কোনো একটা জায়গা থেকে জিতে আসতে হবে, কোনো একটা লোকসভার জায়গা থেকে বা রাজ্যসভার মেম্বার নিয়ে আমাকে জিতে আসতে হবে। দেন আমি তবেই আমার সেটাকে কন্টিনিউ হিসাবে প্রধানমন্ত্রী হিসাবে সারা জীবন সব ধরে চালাতে পারবো। আদারওয়াইজ আমি চালাতে পারবো। ক্লিয়ার? কি বলতে চাইলাম? স্যার আরেকবার বলুন বিষয়টা কি বলছেন? স্যার ওরকম করলে তো স্যার ও প্রেসিডেন্টের খবর আছে যে প্রধানমন্ত্রী হয়ে যাবে, তারপরে প্রেসিডেন্ট শেষ। খবর আছে সেটা আলাদা জিনিস, কিন্তু পারে সেটা আলাদা জিনিস। যাই হোক, আবার গরমের ছুটি মুটি পড়বে মনে হচ্ছে স্কুলগুলোতে। নর্থ বেঙ্গল তো সব মর্নিং স্কুল হবে এবার থেকে। আচ্ছা যাই হোক। আর স্যার যদি কোনো ক্লিয়ার মেজরিটি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? ক্লিয়ার মেজরিটি না থাকে তখন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা থাকে ভোট দেওয়ার, যাকে ইচ্ছা ভোট দিতে পারে প্রেসিডেন্ট। মানে যে একটা ভোট দিতে পারে, তাই তো? এক ভোট দিতে পারে প্রেসিডেন্ট। এরকম যদি হয়ে যায় যে 550টা ধরো সিট আছে, তাহলে কত হচ্ছে 225 করে যদি 225 করে, তাহলে এই যে সিচুয়েশনে ঘটে একে বলা হয় হ্যাং পার্লামেন্ট। কি বলা হয়? হ্যাঁ পার্লামেন্ট। সেক্ষেত্রে এই ঝুলাকে গলায় দড়ি থেকে আটকানোর জন্য নামিয়ে দেয় প্রেসিডেন্ট, বলে চন্ড নামিয়ে দিলাম। ও কারির দলে চেপে পড়লো, দলটা ভারী হয়ে গেল, উঠে গেল, একজন উঠে গেল, একজন 275 স্যার। ওই হলো গো 275 কোথায়? আমি তো একটা কথা বললাম, তোমার তাও দৌড়াদৌড়ি করছো গো। না অন্যকে ভাগ করলাম 550, 450 হলো, তা বলছে 550 করো। যাই হোক, ধন্যবাদ। তো এই গল্প বোঝা গেল কি বললাম আমি, না আরো বলতে হবে? স্পিকার ভোট দেয় না? স্পিকার ভোট দেয় না?
জায়গাটা ক্লিয়ার আমি বলছি, সেসব বলবো। স্পিকার আসবে প্রথম বলছি, স্পিকার আসবে, এরপর চেয়ারম্যান নিয়ে আসবে বলবো। আচ্ছা, এখানটা ক্লিয়ার হলে হ্যাঁ স্যার। স্যার একটা জায়গায় এরকম পড়েছিলাম আমি যে ওই 1 মাসের মধ্যে একটা ভোট অফ কনফিডেন্স নিয়ে আসতে হয় যদি ওই মেজরিটিটা ক্লিয়ার না হয়। আচ্ছা সেটাও আসছে। তুমি কি বলতে চাইছো যে যদি 275 হয়ে যায় তাহলে কি হবে? হ্যাঁ, মানে সেক্ষেত্রে প্রেসিডেন্ট যাকে চুজ করবে তাকে ওই 1 মাসের মধ্যে ভোট অফ কনফিডেন্স নিয়ে জিতে আসতে হয়, এরকম একটা কিছু করেছিল। আচ্ছা, আর কে বেশি বলবে? বলো নাই কারো কিছু? এই যে এই জায়গাটা কথাটা বললো যে প্রেসিডেন্টের ব্যাপারটা বললো, হাকিম জানা নাই স্যার আমার ওই বিষয়। প্রেসিডেন্টের কি কি পাওয়ার আছে? জুডিশিয়াল পাওয়ার আছে তো না নাই? আচ্ছা স্যার। ফাইন্যান্সিয়াল পাওয়ার আছে, আছে আর কি পাওয়ার আছে? স্যার ক্ষমা করার ঠিক আছে। লেজিসলেটিভ পাওয়ার আছে। লেজিসলেটিভ পাওয়ার, এটা হচ্ছে মেইন জিনিস। তো লেজিসলেটিভ পাওয়ারের ফলে সে কি করে? আইনগত দিকে ওই যে স্যার ওই যে সামন, পার্লামেন্টের সামন, তারপর ওই লোকসভা ডিসলভ করা, এইসব করতে পারে। আচ্ছা আমাকে বলো, এই যদি 275 হয়ে যায়, প্রেসিডেন্ট এক্ষেত্রে যাকে নিয়োগ করলো, যেটা সিএমআই ক্লাস আমি একটু ভেঙে বলেছিলাম, কাকে নিয়োগ করতে পারে কাকে পারে না, তোমরা ক্লাস যারা করতে জানো। 275 হয়ে গেলে প্রেসিডেন্ট ভোট দেবে না স্পিকার ভোট দেবে? প্রেসিডেন্ট তো নিয়োগ করে দেবে, স্পিকার তো দেয় স্যার ভোটটা, মনে হয় স্পিকার ভোট দেয় স্যার। প্রেসিডেন্ট তো ওইভাবে ভোটটা দিতে পারে না, মানে আমার চাই না, আমি ভুলে জানতে পারি। কাল ভোটটা দিবে কি করে? এমনি স্পিকার ফরমেশনে হয়নি, যে দলের প্রধান হবে সেটি স্পিকার তৈরি করবে। হ্যাঁ কি না, ঠিক বলছি কি না গো? তো তাহলে প্রেসিডেন্ট ফার্স্ট পার্সন হিসেবে ওখানে ভোটটা দেয়? হ্যাঁ ঠিক আছে বলো। ভোটটা স্যার প্রেসিডেন্টই তো দেয়, সেটাই তো জানতাম। আর কে কি বলছো বলো? প্রেসিডেন্ট স্যার যে প্রধানমন্ত্রী নিয়োগ আরো বিভিন্ন মন্ত্রী নিয়োগ করে। প্রেসিডেন্ট ভোট দিতে পারে না? আপনি ক্লিয়ার করে দেন স্যার। স্যার আপনি যখন সিএম পড়িয়েছিলেন দিতে পারে স্যার, মানে ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আপনি যখন সিএম পড়িয়েছিলেন তখন বলেছিলেন এরকম যে প্রেসিডেন্টের একটা ভোট দিয়ে ওই যদি এরকম মেজরিটির প্রবলেম হয় সেটা সলভ করতে পারে। কিন্তু আমি এক জায়গায় দেখেছিলাম যে এরকম স্পিকার ভোটটা দেয়, আমি জানি না, আমি ভুল হতে পারি। হ্যাঁ আমি পড়েছি। ওইভাবে তো বললে হবে না, ওটা তোমার যদি রেফারেন্স থেকে থাকে তুমি দেখাও সেটা। না আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, আমি মোস্ট প্রবলি পড়েছিলাম, আর কোথায় পড়েছিলাম ঠিক খেয়াল করছে না, কোথাও দেখেছিলাম আমি এটা। আমিও পড়েছি স্পিকার। তাই? কিন্তু সেটা এখন এটার ক্ষেত্রেই ছিল কিনা সেটা আমি গুলিয়েও ফেলতে পারি। হ্যাঁ ওই স্যার দুজন বলছে মানে আপনি ক্লিয়ার করে দেন স্যার। না স্যার আপনি বলে দিন, আমি তো ভুলে হতে পারি, মানে আমি হয়তো ভুলি, কারণ আপনি সিএম এর ক্লাসে এটা বলেছিলেন, আমার মনে আছে যে প্রেসিডেন্ট একটা ভোট দিয়ে ওই প্রবলেমটা সলভ করতে পারে না, রিজলভ করতে পারে। স্যার আপনি ক্লিয়ার করে দেন স্যার, এটা ঠিক আছে। তাহলে আমরা দেখছি হ্যাং সিচুয়েশন যদি হয় পার্লামেন্টে, হ্যাং সিচুয়েশন যদি পার্লামেন্টে হয়, তাহলে পার্লামেন্টে একজন মানুষ আসে যে দেখে যে মেজরিটি কোন দলের, যে দল মেজরিটি করে, অর্থাৎ আমি বলেছিলাম
এই বিজেপির মধ্যে যদি শুধুমাত্র বিজেপি ভালো থাকে আর কংগ্রেসের মধ্যে যদি কংগ্রেস প্লাস এনসিপি প্লাস টিএমসি সবাই ভালো থাকে, তাহলে মেজরিটি কে দল পেলো? কোন দলে পাচ্ছি সে মতো? সিঙ্গেল পার্টি হিসেবে যে বিজেপি দল পাবে। হ্যাঁ, তাকে বলা হয় মানে যে সিঙ্গেল থাকবে সেই পাবে। যে পার্টিটা সিঙ্গেল পার্টি তাকে প্রধানমন্ত্রী সরি প্রেসিডেন্ট ডাইরেক্ট নিয়োগ দিতে পারে, ডাইরেক্ট। এই কথাটা বলেছিলাম, হ্যাঁ কি বোঝা গেল কিনা বলো? হ্যাঁ স্যার। এটা বলেছি। আচ্ছা, এবার প্রেসিডেন্ট যদি দেখে এরকম কেস হয়েছে যে সবগুলোই সমান, মনে করো বিজেপির অ্যালায়েন্স অর্থাৎ বিজেপি যাদের নিয়ে অ্যালায়েন্স করেছে সেখানে বিজেপি 200+75 অন্য গ্রুপ, কংগ্রেস 200+ টিএমসি নিয়ে বা অন্যরা 75 গ্রুপ, সেক্ষেত্রে প্রেসিডেন্ট ভোট অফ কন্ডাক্টে অংশগ্রহণ করে এবং সে ভোট দেয় এবং নতুন লোককে নিয়োগ করে। যখন নতুন লোকসভার অধিবেশন হয় প্রেসিডেন্ট প্রথম কি দেয় সেখানে, সেটাকে আহ্বান করে, পরিচয় দেয় এবং প্রথম তার অধিবেশনে একটা বক্তৃতা রাখে, স্পিচ রাখে, যাকে ওকে সম্বোধন করার জন্য, পার্লামেন্টটাকে সম্বোধন করার জন্য, এবং তার ওই স্পিচের মাধ্যমেই প্রথম অধিবেশনটা পার্লামেন্টে বসে। বুঝলে কি বললাম? বসার পর যে দলের সংখ্যা মেজরিটি অর্থাৎ বিজেপির এখন মেজরিটি, সেই দলের লিডার অর্থাৎ প্রধানমন্ত্রী যাকে মনে করে সিনিয়র পার্সন এবং এলিজিবল পার্সন তাকে অ্যাজ এ স্পিকার নিয়োগ করা হয় এবং সেটা প্রেসিডেন্ট তাকে শপথ করতে হয়। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। স্যার এটা একটু আরেকবার বলুন, বুঝতে পারি। বুঝতে পারোনি? না স্যার একটু আরেকবার বলুন। স্পিকারের সঙ্গে আমাদের ঝামেলা হচ্ছিল, বুঝলে? স্পিকারের সঙ্গে ঝামেলা। স্পিকার হলো কোনো একটা লোকসভা আছে তার হেড এবং সেই লোকসভার গার্জেন। আমরা যেমন বলি ভারতবর্ষের সংবিধানের জনক গার্জেনকে সুপ্রিম কোর্ট। দেখো সুপ্রিম কোর্ট ওই সুপ্রিম কোর্ট জেলে ভরা উচিত। গার্জেন আজকে মনে হচ্ছে এটা শেষ হবে না। ইন্ডিয়ান কনস্টিটিউশনের গার্জেন কাকে বলা হয়? বলা হয় সুপ্রিম কোর্ট, গার্জেন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সেরকম ভারতবর্ষের লোকসভার গার্জেন বলা হয় তাকে, লোকসভার গার্জেন স্পেসিফিক ভাবে কাকে বলা হয়? স্পিকার। ঠিক আছে, স্পিকার। স্পিকার করবে। আচ্ছা, তিনি কি করেন? তিনি হলেন পুরো পার্লামেন্টের লোকসভার যে ম্যাটার হয় সেই ম্যাটার থেকে তিনি পুরো নির্বাচন পরিচালনা করেন এবং এক্ষেত্রে কেউ কোনোভাবে হস্তক্ষেপ করে না যদি তিনি বর্তমানে প্রেজেন্ট থাকেন। কিরকম বলতে গেলে কথাটা, মনে করো এই একটা পক্ষ, যে পক্ষে স্পিকার আছে অর্থাৎ লোকসভাতে তিনি আছে, যে কোনো পক্ষ থাকবে না তো কোথায় থাকবে? এখানে থাকবে স্পিকার, এবং স্পিকার থাকাকালীন প্রেসিডেন্ট এখানে কোনোদিন হস্তক্ষেপ করতে আসবে না। বুঝলে? বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। করবে যদি এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, ব্ল্যাঙ্ক, অর্থাৎ স্পিকার অনুপস্থিত হয়ে যান বা কোনোভাবে টার্মিনেট হয়ে যান, তখন প্রেসিডেন্ট এখানে হস্তক্ষেপ করার জন্য আসবে। যেমন অধিবেশনকে ডাকতে পারেন, অধিবেশন ডাকতে পারেন বা বিভিন্ন কাজের জন্য তিনি আসতে পারেন। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, তার মানে স্পিকার যখন মানে স্পিকারের অবর্তমানে প্রেসিডেন্ট সব কাজ করবে, মানে প্রেসিডেন্টই মেন তখন হেড থাকবে। হ্যাঁ, তো স্পিকারটা তাহলে কখন নিয়োগ হলো? পরে। তার আগে একটা স্পিকার নিয়োগ হয়, যাকে কি স্পিকার বলি আমরা? বলো 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 বলো। প্রোটেম স্পিকার। স্পিকার কাকে বলে? তুমি বলতে না পারো না কেউ? ফার্স্ট
ফার্স্ট যখন সেশনটা বসে তখন তো কোনো মানে স্পিকার থাকে না, তার বদলে যে অ্যাক্টিং স্পিকার হিসেবে কাজ করে তাকে প্রোটেম স্পিকার বলে। হ্যাঁ, প্রথম যখন অধিবেশনটা বসে রাষ্ট্রপতির ডায়লগ মারার পর, এক কথা স্পিচ দেওয়ার পর, তখন সেখানে অধিবেশনটাকে সভাপতিত্ব করার মতো কেউ থাকে না। রাষ্ট্রপতি দ্বারা মনোনীত একজন লোকই সেখানে পরিচালনা করে। তো সেই স্পিকারটাকে বলা হয় ফার্স্ট প্রোটেম স্পিকার। স্পিকার নিযুক্তি হওয়ার পর প্রোটেম স্পিকারের কোনো ভূমিকা থাকে না, অস্তিত্ব থাকে না, দেন স্পিকার সেখানকার ভূমিকা পালন করে। বুঝা গেল সবাই? কোয়েশ্চেন? স্যার আমি যে বলছিলাম ওই 1 মাসের ভোট অফ কনফিডেন্সের ব্যাপারটা, ওটা একটু বলে দিন। দাঁড়াও, ঠিক আছে। সব বলছি। স্পিকার নিয়ে তো আলোচনা হচ্ছে, স্পিকার নিয়ে আলোচনা হোক, হেডিং এ স্পিকারই করি। ঠিক আছে স্যার। স্পিকারটাকে শেষ করে দিই, তার মধ্যে সুবিধা হবে, স্পিকারটাই করে শেষ করবো। তাহলে আমি সব কটা বলবো, শুনো। তাহলে একজন স্পিকার হন যিনি, তিনি মোস্ট সিনিয়র পার্সন হন। মোস্ট সিনিয়র পার্সন কোন দলের? রুলিং পার্টির, যে দলটা জিতেছে বেশি দল সংখ্যায়, মানে বিজেপির এখন। এবং এই স্পিকার নিয়োগ করার আগে প্রেসিডেন্ট কাকে নিয়োগ করেন গো? প্রোটেম স্পিকারকে নিয়োগ করেন। তাহলে এটা একটু ক্লিয়ার করবে। তাহলে প্রথমে দেখো, যখন প্রেসিডেন্ট ভোট দিল তখন ফার্স্ট স্টেজ, যখন স্পিকার এলো, স্পিকার ফর্ম হয়ে গেল, এবং মনে করো কংগ্রেসের দল থেকে কিছু লোক, আগে কত ছিল? বিজেপি আর কংগ্রেস, বিজেপি ছিল 300, কংগ্রেস ছিল 250। এখন মনে করো কংগ্রেস পার্টি বিজেপির কাছ থেকে সংখ্যা কিনে নিয়েছে, এমপি টাকা দিয়ে কিনে নিয়েছে। এরা হয়তো হয় না গো? হয়, যেমন এমএলএ গুলো কিনে নিয়েছে, মহারাষ্ট্রে কিনে নিল। তো এই জায়গায় 275 হয়ে গেল, ওদের কাছে 275 হয়ে গেল। সেক্ষেত্রে স্পিকার ক্যান কাস্ট দেয়ার ভোট, হিজ ভোট। বুঝতে পারলে? অর্থাৎ কাস্টিং ভোট সে কি করতে পারে? দিতে পারে, যখন টাই হয়। বোঝা গেল কিনা বলো? আরেকবার বলুন, কি বললেন? যখন প্রথম কেসে যদি এরকম হয়, রাষ্ট্রপতির হাতে পাওয়ার থাকলো, রাষ্ট্রপতি সেটাকে নির্বাচিত করলো যে এই দল মেজরিটি পেলো, এই দলকে আমি ভোট দিয়ে, ভোট না, অ্যাজ এ পাওয়ার, ভোট বলবো না, পাওয়ারের বলে তিনি পিএম নির্বাচিত করবেন, ভোট বলবো না, প্রেসিডেন্ট ভোট পারে না। যখন প্রোটেম স্পিকার শপথ প্রোটেম স্পিকার পরিচালনা করলেন, প্রোটেম স্পিকার এখান থেকে আউট হয়ে গেল, আউট হওয়ার পর কিছুদিন চালার পর বিজেপি দলের মধ্যে কোনো গন্ডগোল লেগে গেছে, তখন তো হেড কে হয়েছে? এখন বিজেপি তো স্পিকার হয়ে গেছে, প্রোটেম স্পিকার বাদ চলে গেছে। তো কিছুদিন পর, 2 বছর পর স্পিকার থাকাকালীন দেখা গেলো বিজেপি দলে দ্বন্দ্ব লেগেছে, বিজেপি থেকে কংগ্রেস কিছু সংখ্যক এমপি কে কিনে নিল, এবং বিজেপি যে 300 ছিল সেটা কমে 275 হলো, কংগ্রেসের 250 থেকে 275 হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? টাই হয়ে গেল না? হ্যাঁ। সেক্ষেত্রে স্পিকার তার ভোট দিতে পারে। বুঝে গেল? আচ্ছা আচ্ছা, মানে আমি যেটার কথা বলছিলাম এটার ক্ষেত্রে ছিল। এবং এক্ষেত্রে যে সিচুয়েশনটা হয় এটাকে বলা হয় ডেডলক সিচুয়েশন। এবার ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। প্রশান্ত, ক্লিয়ার? স্যার আপনি এটা যেটা বললেন, এটা তো কোনো একটা বিল পাস করার সময় যখন দুজনের ভোটাভুটি সমান তখন স্পিকার ইনভলভ হয়, বাট গভর্নমেন্ট ফরমেশনে তো স্যার স্পিকারের রোল আসে না, তখন তো স্যার প্রেসিডেন্টই আর কি, ওই কোলিশন হয়নি যে পার্টিটার মেজরিটিতে যেটা আছে তাদেরকেই গভর্নমেন্ট ফরমেশন করতে। দেখো, তা নইলে রি-ইলেকশন। প্রেসিডেন্ট কোনো সময় ভোট দেবে না, শুধুমাত্র পাওয়ার দেখিয়ে দেখা দেখা আমাকে নির্বাচন করতে পারবে। আমি বললাম কি, আমাকে পিএম করে দিবে, কোনো দলের সংখ্যা আমি লোক নাই। শোনা যাবে হয়তো আমি যে কথা বললাম। হ্যাঁ শুনেছি, শোনা যাচ্ছে।
হ্যাঁ, আচ্ছা আচ্ছা। স্পিকার কিন্তু কোনোভাবে পিএম নির্বাচিত করতে পারে না, কিন্তু তার একটা ভোট সে দিতে পারে যাকে যাকে ইচ্ছা তাকে। কেন বলতো? কারণ সেও একটা কি এমপি। যদি তার ভোটটা না ধরা হয়, কিরকম? যখন পার্লামেন্টে অর্থাৎ লোকসভাতে তুমি যেটা বলছো সেটা প্রথম কথা হচ্ছে, ও যেটা বলছে প্রথম শুনে না, ও বলছে বিল, কোন একটা বিল হলো, বিলটা ডেডলক সিচুয়েশনে চলে গেল, ডেডলক সিচুয়েশনটা শুধুমাত্র লোকসভাতে যায় না, রাজ্যসভাতে যেতে পারে না ডেডলক সিচুয়েশনটা? হ্যাঁ, যেতে পারে। যে কোনো জায়গায় যেতে পারে, এবং সেখানে দেখা গেলো রাজ্যসভা, মনে করো সাপোজ এটা কোনো বিল, আমি যে বিল আনলাম, আমি বললাম মোটা মানুষরা বেশি খেতে পাবে না, একটা বিল আনলাম, তো সেটা লোকসভা এবং রাজ্যসভা দুটোতে বিলটা যে কোনো জায়গাতে একটা আমি উত্থাপন করতে পারি। একমাত্র লোকসভাতে মানি বিল ছাড়া, অর্থাৎ মানি বিল লোকসভা ছাড়া কোনো জায়গাতে আনা যায় না, বা লোকসভাতে পাশ হয়ে গেলে, স্পিকার পাশ করে দিলে রাষ্ট্রপতিও কিছু করতে পারে না। করতে পারার চেষ্টা করো। মানি বিল হলো এমন একটা বিল যেখানে কোথায় করতে হয়, কোথায় করতে হয়, প্রেজেন্টেশন কোথায় দিতে হয়, উত্থাপন কোথায় করতে হয়, লোকসভাতে। হ্যাঁ কিনা? লোকসভাতে। তো লোকসভার স্পিকার যদি এর মঞ্জুরি দিয়ে দেয়, রাষ্ট্রপতির মঞ্জুরি দরকার পড়ে না, রাষ্ট্রপতি মঞ্জুরি দিতে বাধ্য থাকে, সই করতে হয়। কারণ যে কোনো বিলকে অ্যাক্টে পরিণত করতে গেলে সেটাকে রাষ্ট্রপতির সিগনেচারের দরকার, কিন্তু সেখানে তিনি সিগনেচার করতে বাধ্য। কারণ রাষ্ট্রপতির পাওয়ার দেখেছি আমরা অনেক রকমের, যেমন কি ভেটো, কি ভেটো, পকেট ভেটো, আর কি ভেটো আছে, অর্থাৎ বাংলাতে যদি বলতে চাই, পকেটে ভরে কিছুদিন রেখে দিতে পারলো। সাসপেন্স কোনটা বললো ঠিক আছে আমার পছন্দ না, কোনটা বললো ঠিক আছে আমি ইচ্ছা হলে তখন দেবো, মানে এরকম ব্যাপার স্যাপার কোনটা। কিন্তু এক্ষেত্রে মানি বিলে তাকে কিছু করার নাই, তাকে তারা সিগনেচার করতেই হবে, বুঝলে? তো আমি যে কথা বলছিলাম, বিলের সময় যদি ডেডলক সিচুয়েশন ঘটে, বিলের ক্ষেত্রে যদি ডেডলক সিচুয়েশন ঘটে, তখন দেখা গেল লোকসভাতে 545 ভাগ হয়ে গেছে অর্ধেক, বা যা ভাগ হয়েছে, এবং রাজ্যসভাতে কোনো একটা সিচুয়েশন অর্ধেক ভাগ হয়েছে, মানি বিল না, আমি যে কোনো বিল বলছি, হ্যাঁ, টোটাল দেখা গেল যে দুটো দল টোটাল মিলে অর্ধেক অর্ধেক হয়ে গেছে, সেক্ষেত্রে স্পিকারও ভোট দিতে পারে। কারণ কি, সে একটা কি গো, সেও একটা এমপি, সেও একটা জনপ্রতিনিধি, সেটাকে তিনি রিজলভ করতে পারেন। ঠিক আছে, রিজলভ করে, অর্থাৎ এই ডেডলক সিচুয়েশনটাকে তিনি ভেঙে দেন, ভেঙে দিয়ে রিসলভ করেন, এবং ডেডলক সিচুয়েশনটাকে তিনি রিজলভ করেন, অর্থাৎ ঠিকঠাক করেন। এটা বিলের ক্ষেত্রে হয়। যদি কোনোদিন, যদি ভারতবর্ষের বুকে এরকম ঘটনা ঘটেনি, যদি কোনোদিন এরকম ঘটনা ঘটে, প্রেসিডেন্টের কাস্টিং ভোট করার পরেও লোকসভায় 2 বছর 3 বছর পর অধিবেশন চলছে, এমন জায়গাতে যদি এরকম সংখ্যা ঘটে, বিজেপির সিট সংখ্যা 275, এবং এটা কিন্তু স্পিকারকে যদি বাদ দিয়ে ধরি, হ্যাঁ, এবং কংগ্রেসের যদি 275 হয়, তাহলে স্পিকার বিজেপিকে ভোট দিতে পারে। কিন্তু তাই ঘটবে? স্যার এটা স্যার কোন চ্যাপ্টারের মধ্যে আছে বলুন তো? স্পিকার খুঁজলে পেয়ে যাবো? শোনো না, এটা কি ঘটবে? আমার তো মনে হয় না ঘটবে বলে। হ্যাঁ, এটা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিনই ঘটেনি, এবং ঘটবে না, কিন্তু স্পিকার ভোট দিতে পারে। কেন ঘটবে না? কারণ হচ্ছে, যখনই আমি 550-এর হিসাব করব, তার মধ্যে ইনক্লুডিং আছে কে? স্পিকার। বোঝা গেল? বোঝা গেল কিনা বল? স্পিকার কোনো ভোট অ্যাসাইড করতে পারে, এরকম ক্ষমতা স্পিকারকে দেয়া আছে, দিতে পারে। কিন্তু একটা কথা বলছি, উইদাউট স্পিকার যদি এরকম সিচুয়েশন ঘটে তাহলে সম্ভব, কিন্তু যেহেতু 275 যদি হয়ে যায়, তাহলে সেখানে তো ইনক্লুডিং আছে স্পিকার, কারণ ওই 275 অর্থাৎ 550 টোটাল মেম্বার থেকেই তো একজনকে আমি স্পিকার নিয়োগ করেছি, হ্যাঁ কিনা গো? হ্যাঁ স্যার। এবং যদি এরকম ঘটনা ঘটে
বিজেপি প্লাস ওর অ্যালায়েন্স, কংগ্রেস প্লাস ওর অ্যালায়েন্স, দেখা গেল বিজেপি পেল 200 প্লাস 75, কংগ্রেস পেল 190 প্লাস 75। এখানে পাওয়ারটা তো দিয়ে আছে কার হাতে গো? রাষ্ট্রপতির হাতে। এরকম হ্যাং পার্লামেন্ট সিচুয়েশন হলে তখন প্রেসিডেন্ট কাকে নিয়ে করেন? সিঙ্গেল হিসেবে যে পার্টি দল বিজেপি। তো এই রুলসে প্রেসিডেন্ট বললো বিজেপি থেকে প্রধানমন্ত্রী হয়ে যাও, অসুবিধা নেই। এর ধরো বলছে 190, এর ধরো মতো বলছে, বুঝতে পারলে? এখানে যদি 275 হতো, এর 200 না হয়ে যদি 199 হতো, আর এখানে যদি মনে করো যোগ করে 275 যদি যা হয় তাই 75 জায়গায় মনে করো 76 হতো, তাহলে এরা 275 এরাও 275। সেক্ষেত্রে বিজেপি সিঙ্গেল পার্টি হিসাবে 200 পেয়েছে, যেটা সিএম এর ক্ষেত্রে বলেছিলাম। তো সেক্ষেত্রে প্রেসিডেন্ট একমাত্র ভোট পাওয়ার দেখাতে পারে। বারবার বলছি প্রেসিডেন্ট ভোট দিতে পারে না, প্রেসিডেন্ট পাওয়ার দেখাতে পারে। ভোট দিতে স্পিকারই একমাত্র পারে। বোঝা গেল কি বললাম সুশান্ত? তার মানে স্যার এটা ধরে নেবো যে স্পিকার গভর্নমেন্ট ফরমেশনের সময় যখন টাই হবে একটা ভোট কাস্ট করতে পারবে? কাস্ট করতে পারবে, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে হয়নি কোনোদিন। কিন্তু ওরকম সিচুয়েশন আসবে না, বুঝলে? কিন্তু স্যার একটু আগে যে আপনি বললেন উনি যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট, অলরেডি তো ওনার ভোটটা কাউন্টেড হয়ে গেছে। এটাই তো বলছি কথা, এটাই তো বলছি। উইদাউট হিম, একটা কথা বলেছিলাম এখানে এমপি লেখার সময়, যে তাকে ছাড়া যদি ভোট ক্যালকুলেশন করা হয় এবং যদি সমান সমান হয়, বুঝলে? তাকে ছাড়া যদি ভোট ক্যালকুলেশন করা হয় এবং যদি সমান সমান হয়, তাহলে তারা ভোটটা দিতে পারে। তার মানে কিরকম হতে হবে তাহলে বুঝো? তাহলে এই জায়গাটায় মুছে আমাকে এরকম লিখতে হবে, 274 আর কংগ্রেস পেয়েছে 275, বুঝলে? তাহলে ওর যদি ভোটটা দিয়ে দেয় তাহলে কংগ্রেসের কত হবে, বিজেপি কত হয়ে যাবে? 275। তাহলে পারবে তো করতে? পারবে না, কিন্তু ক্ষমতা দেওয়া আছে, ভোটটা ও ওকে দিতে পারবে। তাহলে কি বললাম? কিন্তু স্যার এই ক্ষেত্রে এটা তো বাধ্যতামূলক যে স্পিকারকে তো ভোট দিতেই হবে, এমন তো না যে স্পিকার না দিলেও হবে। স্পিকার তো লোকসভার হেড, তাই না? হ্যাঁ, তা উনি তো বাধ্য ভোট দিতে, এমন তো না যে ভোটাভুটি হয়ে গেছে উনি দিলেন না। না, আমরা তো আলোচনা করছি সমান সমান হয়ে যাবে, তারপরে উনি দেবে কি দেবে না। সমান যদি হয় না, সমান সমান হবে না, উনি ভোট দিতে বাধ্য না। উনি স্পিকার, তিনি সাংবিধানিক ভাবে পার্লামেন্টের লোকসভার হেড। প্রধানমন্ত্রী তাকে বললো, এখন প্রধানমন্ত্রীর পাওয়ার আলাদা ব্যাপার, সেটা অন্য ব্যাপার হতে পারে। এটা কত এটা কত, এখন প্রধানমন্ত্রীর কথাতে সুপ্রিম কোর্টে চলে, প্রধান জাজও চলে, কিন্তু আগে প্রধানমন্ত্রীর কথায় সুপ্রিম কোর্টে জাজ চলতো না। এই জন্য অনেক প্রধানমন্ত্রী জেলও হয়েছে। কিন্তু ব্যাপারটা তা না, ব্যাপারটা এখানটাই লোকসভার স্পিকারের কিন্তু একটা স্বেচ্ছাধীন ক্ষমতা আছে, যেখানে ও পার্টিসিপেট করতে পারে না পারে, ওর পাওয়ার। এবার কেন করে আমাকে একটা কথা বলো, ছোট্টটা হিসাবে বলি, প্রেসিডেন্টকে কে নিয়োগ করে? সোজা সহজ কথা বলো, সোজা সহজ কথাই। আচ্ছা, ক্লিয়ার হবে এখানটায়। প্রেসিডেন্ট ভারতবর্ষের ফার্স্ট সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বলা হয়, হ্যাঁ কি না? ভারতবর্ষের প্রথম নাগরিক। ভারতবর্ষের যদি বিদেশের কোনো লোক জিজ্ঞেস করে, কারোর সঙ্গে কথা বলতে চায়, কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, কার সঙ্গে করবে? প্রেসিডেন্টের সঙ্গে করবে, ঠিক আছে? তো প্রধানমন্ত্রীকে বাদ দিতে পারে, তারই দিতে পারে কে? হ্যাঁ কিনা বলো? প্রধানমন্ত্রীকে আবার ইলেক্টেড করতে পারে, অর্থাৎ নির্বাচিত করে কে? কত ক্ষমতা, কত পাওয়ার! প্রেসিডেন্টকে কোনদিন গ্রেফতার করা যায়? কোনো মানুষকে মার্ডার করে দেয় না, ওনার টার্ম চলাকালীন করা যায় না, ভাবে গ্রেফতার করা যাবে না। কিছু ফৌজদারি মামলা আনা যাবে, কিন্তু কোনোভাবে গ্রেফতার করা যাবে না। এই জন্য প্রেসিডেন্ট যদি মদ খেয়ে ধরো একটা চাকু নিয়ে তোমাকে তাড়ায় না, তুমি লুকিয়েছিও, তুমি ভেবো না এসে আমাকে ফোন করতে ওখানে জেলে ভরে দেবো, তোমাকে চাকু ভরে দিতে পারবে, বুঝলে?
তাহলে প্রেসিডেন্টের এত ক্ষমতা পিএম কে নিয়ে, তবু পিএম এর কথাই প্রেসিডেন্ট উঠে বসে, হ্যাঁ কিনা বলো? কেন? কারণ পিএম তোর দল বল সমস্ত এমপি কে নিয়ে লোকসভা বা যৌথ অধিবেশন থেকে বা যে কোনো সিঙ্গেল অধিবেশনে যে কোনো পক্ষে ইমপিচমেন্ট করে দেবে, ওর বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসবে, লোকসভার লোকও ভোট দেবে, রাজ্যসভার লোকও ভোট দেবে, মেজরিটি পাবে, ও প্রেসিডেন্ট বাড়ি চলে যাবে। হ্যাঁ কিনা? প্রেসিডেন্টের ভোট নাই, প্রেসিডেন্টের ক্ষমতা নাই, কিন্তু ক্ষমতা নাই। যেভাবে যেমন ভাবে প্রেসিডেন্টকে সংবিধানে ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে স্পিকারকেও ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু কথায় উঠে বসে কার ভোট? প্রধানমন্ত্রী। তার জন্য বলছি ক্ষমতা দেওয়া হয়েছে স্পিকারকে, কিন্তু কথায় উঠে বসে প্রাইম মিনিস্টারের। স্পিকারের ক্ষমতা আছে, তুমি তোমার কাস্টিং ভোট যাকে ইচ্ছা দিতে পারো, কিন্তু দিবে কাকে? রুলিং পার্টিকেই দেবে, নাহলে ওটা তাড়িয়ে দিয়ে নতুন স্পিকার নিয়োগ করবে। তার জন্য বলছি উইদাউট তাকে যদি কোন রকমে বাদ দিয়ে ভোট ক্যালকুলেশন করা হয়, এবং সেটা ক্যালকুলেশন করারই নিয়ম, তার পরবর্তীকালে এমপি ভোটটা স্পিকার এমপি হিসাবে ভোটটা দিতে আসবে। কি বললাম? যখন কোন জায়গায় ভোটটা কাউন্টিং হচ্ছে, হাত তোলাতুলি হয়, অ্যাকচুয়ালি হাত তোলাতুলি হয় কোন জায়গায় ভোট, এরকম ফ্লোর টেস্ট হওয়া মানে হাত তোলাতুলি হয়। মনে করে এদিকে কংগ্রেসের লোকরা সব বসে আছে, এদিকে বিজেপির লোকরা সব বসে আছে, তো এই হাত তুলো, এ হাত তুলো, এগুলো চারটে আছে, অর্থাৎ এই দলটা জিতে গেল। এ দেখায় টাকা স্পিকার টেস্ট করে, তখন স্পিকারও শেষ ভোটটা এখান থেকে দিতে পারে। আমি হাত তুলো, আমার ভোটটা সমান সমান করে দিল। সমান করলে কি হয়ে গেল? হ্যাং হয়ে গেল। তো তুমি যে কথাটা বললে সেটা একটা ঠিক কথা, যে যদি কি হয় গো, যদি কোনো ডেডলক সিচুয়েশন ঘটে, সেক্ষেত্রে কোনো বিলের ক্ষেত্রে একমাত্র স্পিকার এখানটায় ভোট দিতে পারেন। একমাত্র স্পিকার এই কারণে বলেছে, কারণ প্রেসিডেন্ট কোনোভাবে একজন এমপি না, কিনা? আচ্ছা তুমি আমাকে বলো, এখানেও একটা কথা বলছো, এখানেও তো ওদেরই লোক, পিএম এরই লোক, কে? পিএম এরই তো লোক, কে? স্পিকার, হ্যাঁ কিনা বলো, হ্যাঁ কিনা বলো? ডেডলক যখন বিলের ক্ষেত্রে হলো, তো ওর বিল, তাহলে ওর ভোটটা তো অটোমেটিক আসা উচিত। ওকে আবার ওর ভোট নতুন করে কাস্ট হওয়ার কি দরকার আছে? সেটাই তো, দেখে তো তাই মনে হচ্ছে। ঠিক আছে, এটা স্যার আমি পড়ে আপনাকে জানাবো। পড়িনি, একটু পড়ে নেবে ডিটেলস, ঠিক আছে? আমি এটা কি বললাম বুঝতে পারলে? যে যখন দেখো বিজেপি যখন ভোটটা হচ্ছে ডেডলক সিচুয়েশনে, আর কংগ্রেসের যখন ভোটটা হচ্ছে ডেডলক সিচুয়েশনে, তখন স্পিকারের ভোটটা তো অটোমেটিক বিজেপির সঙ্গে জুড়ে যাওয়া উচিত, দিয়ে হিসাব হওয়া উচিত। ওকে আলাদা করে পরবর্তীকালে ভোট দিতে কেন হচ্ছে? যে 200 হয়েছে, তোমরা ভোট দাও, স্পিকার হিসেবে একটা ভোট দিল, 201 করলো, কেন ভাগ করছে? ও তো অটোমেটিক তোমার মতো যেভাবে সরকার গঠনে আসছিল, সেভাবে বিল গঠনে আসতে পারে। ও তো একটা এমপি ওদের, তাই না? হ্যাঁ স্যার ঠিক বলছেন। কনস্টিটিউশনাল লোকসভার হেড, তখন সে ডাইরেক্টলি ভোটটা দিতে পারে না, এরকম সিচুয়েশন না ঘটলে, হ্যাং বা টাই না ঘটলে ডাইরেক্টলি কিন্তু ভোটটা দিতে পারে না। বুঝে গেল? বললাম ওনার ভোটটা তাহলে স্যার কাউন্ট প্রথমে হয় না, না যদি এরকম সিচুয়েশন আসে তাহলে কাউন্ট হবে, এমার্জেন্সি ফোর্স। যাই হোক, 12টা বেজে গেল, পার্লামেন্ট নিয়ে কালকে ক্লাস হবে। আমি একটু নর্মালি বলছি, ছেড়ে তখন ছেড়ে দেবো। 3টে সেশনের মধ্যে একটা সেশনকে বলা হয় প্রথম হয় বছরে। একটা জিনিস জানবে, জানুয়ারি মাসে কোনো সেশন হয় না, ফেব্রুয়ারি থেকে শুরু হয়, বাজেট সেশন ফেব্রুয়ারি শুরু হয়। ফেব্রুয়ারি থেকে একটা শুরু হয়, যাকে বলা হয় ফেব্রুয়ারি টু মে, এটাকে বলা হয় মনসুন, তাই কি না? না, এটা বাজেট।
জুলাই থেকে সেপ্টেম্বরটা মনসুন। এটা হলো বাজেট সেশন। এটা বলা হয় বাজেট সেশন। যারা নতুন তারা আমার মতো দেখে নাও, বাজেট। তারপরে হয় মে মাসটা বাদ দেওয়ার পর 1 মাস কি হয় সময় তারা আবার জুন বাদ দিয়ে জুলাই থেকে শুরু করে। জুলাই থেকে ঠিক জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এই সেশনটা কি বলা হয়? বর্ষা থাকে জুলাই মাসে। তো বলা হয় কটা সময় নিচ্ছে মনসুন। এবং জুলাই সেপ্টেম্বর হওয়ার পর অক্টোবর ঘুমায় 1 মাস গ্যাপ। তাহলে নভেম্বর থেকে ডিসেম্বর সময় কি থাকে? ঠান্ডা, উইন্টার সেশন। কালীন অধিবেশন। এই তাহলে এটা দেখলে তো তাহলে তো ওই এমপি কে তো ধরতেই পারবে না, কারণ ওর মধ্যে 40 দিন তো থাকবেই না। কোনো অধিবেশন দেখা গেল গ্যাপ হয়ে গেল, হলো না। তারপর পরিষ্কার ভাষায় ওরা বেঁচে যাবে। হ্যাঁ, এইসব আইন এবং এই যে পুরো অধিবেশন আছে তোমরা হিসেব করো তো, ফেব্রুয়ারি হচ্ছে, অর্থাৎ ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 4টে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর। সব থেকে বড় অধিবেশন কোনটা হলো? বাজেট। সব থেকে ছোট কোনটা হলো? রাষ্ট্রপতি শীতকালীন। ক্লিয়ার করতে গেছে? কালকে আমরা স্যার বলছি বর্ষাকালে যেটা হয় সেটাই বাদল অধিবেশন, মানে এখন যেটা হচ্ছে। হ্যাঁ, ভালো। মনসুন যেটা সেটা। তাহলে স্যার ওরা অধিবেশনের ডেট দেখেই মার্ডার করে। মার্ডার করলে তো ক্রিমিনাল কেস হয়ে যাবে, সেখানে স্পিকারের কাছে যাবে, ধরে নেবে। সিভিল কেসের ক্ষেত্রে বেঁচে যাবে। মানে ক্রিমিনাল কেসে সে টাইম পিরিয়ড যাই হোক না কেন, স্পিকারের পারমিশনে ওকে ধরতে পারবে। স্যার এই দুটো একটু তফাৎ বলে দিন। সিভিল কেস মানে চুরি চামারি করলো। হ্যাঁ, ওরকম লটাপটি ছোট ছোট কেস ও তো ওরা করেই থাকে হামেশাই। স্যার তো চুরির জন্য তো গেছে ওরা, না? তাহলে এইসব যেসব চুরি হলো স্যার, এই আমাদের এইদিকে এইসব প্রাথমিক এসবের কি হবে স্যার? জানতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আমি ক্লাস নেবো একটু 7:30টার দিকে। বলেন না স্যার, ওটা একজন বলতে বলবে। তোমাদের টেনশন করা দরকার নাই। ক্লাস হবে 1 মাস। স্যার আপনি শুধু ওই কোন ফর্মটা ভরবো, 1200 টাকারটা না আগেরটা? 1200 টাকাটা ভরলে দুটোই দিতে পারবে, না পেপার 1 পেপার 2 দিতে পারবে, তাই তো সঞ্চারী? আর একটা ভরলে একটা দিতে পারবে, অর্থাৎ আপার প্রাইমারি পর্যন্ত দিতে পারবে। আচ্ছা, একটা 5 to 8 একটা মনে হয় 4 অবধি, আর একটা 5 to 8। আচ্ছা স্যার পেপার 1 পেপার 2 টা একটু ক্লিয়ার করে দিন। আরে পেপার 1 পেপার 2 টা ব্যাপার নাই, তোমার হচ্ছে একটা তুমি দিতে পারবে প্রাইমারি, অর্থাৎ 1 to 4, একটা দিতে পারবে 5 to 8, অর্থাৎ একটা সিঙ্গেল যেটা হবে সেটা 1 to 4 দিতে পারো অথবা 5 দিতে পারো। তোমার দুটো একসঙ্গে দেবো তাহলে তোমার 1200 টাকা লাগবে। তো তোমরা বিএড করছো, তোমার তো বিএড না, তোমরা দুটো দিতে পারবে, বিএডরাও দুটো দিতে পারবে। অর্থাৎ তোমার যদি ক্যাপাবিলিটি থাকে আপার প্রাইমারির মতো কোশ্চেন